আচমকাই কল্পনাতীতে আশাতীতে অনাকাঙ্ক্ষিত হুমকিগুলি শুনে সাময়িক সময়ের জন্য বাক্যহারা হয়ে যায় পরশ। বুকের উপর থেকে যেন বিশাল ওজনের পাথর সরে গেছে। স্পিকারে লাউড থাকায় কথাগুলো ভাবেলও শুনতে পেয়েছে। শোনা মাত্রই ঢোক গেল। সে মনের মধ্যে পুনরায় একই সুর ভেসে উঠল। ভাই, একে সামলাই কিভাবে? আরসিয়ার কথা ভাবতেই নিজের প্রতি নিজেরই গর্বে বুক ফুলে উঠল। না, তারটা ঠিক আছে, এভাবে কথা তো আরসির জীবনও বলবে না। উল্টো পাফেল একটা ধমক দিলে কেঁদে কুটে বন্যা বইয়ে দেবে। ঠোঁট উল্টে বলবে, পাভেল ভাই, আপনি এত নিষ্ঠুর কেন? পুরুষ ফোন হাতে বিছানা থেকে উঠল। পাফেলের দিকে একবার তাকে গটগট পায়ে ব্যালকনিতে চলে গেল। তারপর বলল, তুমি ফোন দিয়েছিলে, খেয়াল করে নে। মাথা যন্ত্রণা করছিল খুব, তাই ঘুমিয়েছিলাম। স্পর্শিয়া খারাপ লাগলো। গলার স্বর নরম করে বলল। সরি। পরশ চমকালো। বিশ্বাস হচ্ছে না স্পর্শী তাকে সরি বলছে, কিন্তু কারণটা কি? নিশ্চয়ই ভয়াবহ কোনো অপরাধ করেছে, নইলে তার মতো মেয়ে তো সরি বলার প্রশ্নই আসে না। জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, সরি, কি জন্য? স্পর্শী ছাদের রেলিংয়ে হেলান দিল। তারপর বলল, আপনি খুব বোকা নেতা মশাই। জানেন তো কি হতো বললে যে আপনি পিরোজপুরের এমপি? তাহলে তো আর আমি অমন জোর করতাম না। প্রায় প্রতিদিনই তো ঢাকায় যেতে আসতে হয় আপনার। তার উপর একদিন ফ্রি হতেই আমি জোর করায় জার্নি করে চলে এলেন। এই জন্যই তো মাথায় ব্যথা হয়েছে। আমি তো একবার আসতেই আমার মাথা ঘুরছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো কাছাকাছিই থাকেন। পরশের ভীষণ ভালো লাগলো। স্পর্শী তার কথা ভাবা পুনরায় শুভমের কথা মাথাচাড়া দিয়ে উঠল। এস্ত কণ্ঠে বলল, স্পর্শিয়া, শোভান কি খুব বকেছে তোমায় আমার সাথে ছিল বলেন? পরশ পুরো কুচকে বলল, স্পর্শী কারোর বকার ধার ধারে না, ওকে? এসব কি বলছো? তোমার ভাই হয়তো বকতেই পারেন। পরশ শান্ত কণ্ঠে বলল। মতি ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে শোনা গেল, এ ভাই না, সৎ ভাই। হঠাৎ করে অধিকার জন্ম নেওয়ায় ভাই। এর আগে তো খোঁজ নেওয়াও দরকার মনে করেনি। যেই স্বার্থে ব্যাঘাত পড়লো অমনি গিয়ে নিয়ে আসলো। পরশ চিন্তিত কণ্ঠে বলল, সৎ ভাই মানে? আর তুমি যে বললে তোমার পরিবার নেই, তাহলে এরা কারা? স্পর্শী বিরক্ত কণ্ঠে বলল, ওসব আমি জানি না। আমি ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম খালামণির কাছে। এ বাড়ির কাউকে চিনিও না, কে কি হয় পর্যন্ত। পরশ ঠোঁট উঁচু করে বলল, ও, এর জন্যই তাহলে তোমাকে চিনি না। এখানে যান থাকলে ঠিক তোমাকে চিনে নিলাম। তা চিনলে কি আর ধারও ধারতেন না আমার? ভুল হয়ে গেছে বুঝি নেতামশাই। পরশ জিভ কাটল, বলল, এমা, এসব কি বলছো? এসব কিচ্ছু না। আর আমার বাবুর আম্মু যদি স্বয়ং নিজেও আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়, তবে তাও আমি তার পেছনে লাইন মারতাম, প্রয়োজনে তুলে এনে বিয়ে করতাম। বাট এখনও দায়ী করব। তোমার পরিবার মানলে মানবে, না মানলে তোমারকে সোজা তুলে নিয়ে আসবো। সেখানে কেউ আটকাতে পারবে না। স্পর্শী মুচকি হাসল। পুনরায় দুষ্টুমি করে বলল, থাক নেতামশাই, আর ফ্ল্যাট করতে হবে না। আমি অলরেডি গলে গেছি। আরও গলানোর চেষ্টা করলে পরে তো মাটি লুটিয়ে পড়বো। আপু, ভাইয়া আসছে। পেছন থেকে ভয়াকাতুর কণ্ঠে শুনতে ঘুরে তাকালো স্পর্শী। দূরের ছাদের দরজার পাশে আরশি দাঁড়িয়ে আছে। তার পেছনে সিঁড়ি বেয়ে শুভম এবং সাথে তার সমবয়সী একটা ছেলে হেঁটে আসছে। স্পর্শী ফোন কাটলো। ছাদে উঠে স্পর্শীকে দেখে শুভম আড়ালে হেসে দিল। এই যে স্পর্শী, তাকে দেখে বুড়ো কুচকে তাকিয়ে আছে। এটা বেশ মিষ্টি লাগছে তার কাছে। সচরাচর কেউ শুভমের দেখে চোখ তুলে কথা বলতেও ভয় পায়, সেখানে স্পর্শী একদম সোজা হয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে মনে শুভম নিজেকে বাহবাদ দিল, বলল, এই না হলে শোভম সত্তরের বোন? হ্যাঁ, একদম বাখিনি। তুমি এখানে কি করছো? স্পর্শী অন্যদিকে ঘুরল, বলল, চাঁদ দেখতে এসেছি। নিচে যাও, খেতে ডাকছে। স্পর্শী কিছু বলল না। এমনিতেও খুব খিদে পেয়েছে। কোনো বাক্য খরচ না করে হনান করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। আরশিও গুটি গুটি পায়ে স্পর্শীর পিছু নিল। হঠাৎ চলন্ত স্পর্শী থেমে যাওয়ায়
দুম করে রিজু হাঁটা বন্ধ করে দিল আশ্রী। স্পর্শী পিছু তাকালো, কতক্ষণ আশ্রীকে অবলোকন করে পুরুকুচকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে পাহারা দিচ্ছিলে? হ্যাঁ, না, হ্যাঁ, না, না তো, ওই চাচি খেতে ডাকতে পাঠিয়েছিল। থতমত খেয়ে বলল আশ্রী। স্পর্শী হাসলো, ধীর পায়ে আশ্রীর সামনে এলো, হাত দিয়ে মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, গুড। বড় বোন প্রেম করলে ছোট বোনদের এমন পাহারা দিতে হয়, এতে তোমারই লাভ। বিয়ে হলে খুব বেশি মজা করতে পারবে, তাই না? আশ্রী বোকা বোকা হাসি হাসলো, মনে মনে বলল, আমার যে কত লাভ তা তুমি বুঝবে না আপু। গায়ের শাড়ি সামলে খাবার টেবিলের কাছে যেতেই চমকালো স্পর্শী। পুরো টেবিলের দিকে চোখ বোলাতে সবার দিকে তাকালো। টেবিলের ডান পাশে রাজকীয় চেয়ারে বসে আছেন শ্যামসুল সর্দার, তারই পাশে বসে আছে আরও 3 জন মধ্যবয়সী পুরুষ। এরা শ্যামসুলের ছোট 3 ভাই। তারা অন্য পাশে বসে আছে 18-20 বছরের টকবকে 2 তরুণ। টেবিলের খাবার আনা নেওয়া করছে 4 মধ্যবয়সী মহিলা। স্পর্শীর চেয়ারে বসলো। খাবার টেবিলে পোলাও, রোস্ট, ডিম, মাছ, গরুর মাংস, ডাল, সাদা ভাত আর পাশেই বড় এক গামলার মধ্যে শিরায় ভেজানো রসগোল্লা। পুরো টেবিলে চোখ বোলাতে বোলাতে স্পর্শী বলল, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? এত সব খাবার একসাথে যে। পুনরায় আরশির দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তোমার বিয়ে নাকি? আরশি হেসে দিল, বাকিরাও মুখ টিপে হাসছে। মহিলাদের মধ্যে দিয়ে কম বয়সী একজন মহিলা বলে উঠল, না না, কোনো অনুষ্ঠান না, তুমি আসছো সেই জন্যই ভাইজান সব রান্না করতে বলেছে। স্পর্শী চমকালো, কিছুটা ভালো লাগায় ছেয়ে গেল মন। হোস্টেলের ওই মেপে চেপে খাওয়া একই আইটেম খেতে খেতে অরুচি ধরে গিয়েছে মুখে। তাও মুখে কিছু প্রকাশ করলো না, চুপচাপ প্লেট নিয়ে বসলো। এরই মধ্যে হুড়মুড় করে শুভম আর তার সাথে ছেলেটা এলো। শুভম স্পর্শীর পাশের চেয়ারটাতে বসলো। স্পর্শী প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে আর শুভম কতক্ষণ পর পর ছোট চাচিকে উদ্দেশ্য করে বলছে, ওর পাতে এটা দাও ওটা দাও। স্পর্শী কয়েকবার তাকালো। এরই মধ্যে শুভম বলল, এ কি খাসির মাংস ছিল না ঘরে? আমায় বলতে। শ্যামসুল সর্দার বললেন, আরে আসতে বাবা, বোনকে সব একদিনেই খাওয়াবে? ও তো আছে বাড়িতে বেশ কয়েকদিন। শুভম নিরুত্তর। স্পর্শী বলতে ইচ্ছে করলো যে সে কালই যাবে, কিন্তু মুখে আনতে পারলো না। রোস্টটা বেশ ভালো হয়েছে, মাছ মাংস ছুঁয়েও দেখলো না সে। রোজ দিয়েই খেতে লাগলো। খেয়াল করলো শুভম, বাড়ির প্রত্যেকের জন্য 1 পিস করে রান্না করা হয়েছে। নিজের পাতে রোস্ট উঠিয়ে স্পর্শীর পাতে দিল। আচমকাই অবাক হয়ে স্পর্শী বলল, না না, লাগবে না, আপনি খান। তুমি তো আর কিছু খাচ্ছ না, আরও আছে, আমি নিয়ে খেয়ে নেবো। না চাইতে কঠোর ভরে এলো স্পর্শী। সতিলেও কেমন কেমন ভাই ভাই একটা গন্ধ পাচ্ছে সে। নিজেকে খুব কষ্ট সামলালো। খেতে খেতে বাবার উদ্দেশ্যে বলল, আমি তো কাউকেই ভালো করে চিনি না এখানে, কে কি হয় আমার। তৃপ্তি নিয়ে হাসলেন শ্যামসুল। মেয়েটাকে এভাবে একটু একটু করে মায়ার বেঁধে ফেলবেন। আলতো হেসে ডান পাশে দেখিয়ে বলল, এ হচ্ছে তোমার মেধো চাচ্ছ, আর ওটা মেধো চাচ্ছি, আর ওদের ছেলে নীরব। শুভমের পাশের ছেলেটাকে দেখিয়ে বলেন, আর এটা তোমার সেজো চাচ্ছ, এই সেজো চাচি আর ওদের ছেলে জিহান। ওটা তোমার ছোট চাচ্ছ, ছোট চাচি আর ওদের ছেলে রিহান। আর শুভমকে দেখিয়ে বললেন, ও তোমার বড় ভাইয়া, তোমার ছোট বোন আরশি। আর নিজের পাশের মহিলাকে দেখে আমতা আমতা করে বললেন, এটা তোমার মা। সবার দিকে তাকিয়ে মুচকি হাসল স্পর্শী। পুনরায় বলল, আর কোনো বোন নেই? শ্যামসুল সর্দার বললেন। না, তোমরা দুজনেই। স্পর্শী আলতো হাসলো। আরশির দিকে তাকিয়ে বলল, বাহ, দারুণ কপাল তো তোমার, সব আদর একা একা খাচ্ছ। আমি যাওয়ার পরেও তো আবার একা একা খাবে সব। করুণ চোখে তাকালো শ্যামসুল। কিছু বলতে গিয়েও আবার থামলেন। ভাবলেন আর কটা দিন থাকুক, তারপর পুরোপুরি থাকার জন্য জোর করবেন। রাত 11টায় বাজতেই যে যার রুমে চলে গেল ঘুমাতে। বেশ ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই ঘুম হানা দিল স্পর্শীর চোখে। পাশেই চোখ বড় বড় করে ফ্যানের দিকে তাকিয়ে আছিস আরশিয়া। এক পর্যায়ে সেও পাড়ি দিল ঘুমের দেশে। সকালের আলো ফুটতে না ফুটতেই বাবা, চাচা আর ভাইকে নিয়ে মিষ্টি হাতে শিকদার বাড়িতে প্রবেশ করলো পরশ। বাড়িতে আসার কারণে আত্মীয়তা রক্ষা
করতে সোফায় বসতে দিলেন শামসুল সর্দার। দাঁতে দাঁত চেপে বসে আছে শোভম। কোনোরূপ ভনিতা না করে মহিউদ্দিন সিকদার বললেন, দেখুন, রাজনৈতিকভাবে বিরোধী হওয়ার কারণে আমাদের সাথে আপনাদের সামান্য মনোমালিন্যতা, এর বাইরে ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই। আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। আমার ছেলে কেমন, কী রকম, এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমি চাইছি শত্রুতাটা শেষ করতে। ওরা দুজন যখন দুজনকে পছন্দ করে, তাহলে সেখানে আমরা বাধা দেওয়ার কি? চলুন পারিবারিকভাবে বিয়েটা দিয়েই দিই। চমকালেন না শামসুল সর্দার। তিনি জানতেন এমন কিছুই হবে। একবার স্পর্শীর দিকে তাকালেন। নির্লিপ্ত মেয়েটা এক সমুদ্র আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। যে ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে আছে, এখন যদি নিজে থেকে কিছু চায়, কি করে ফেরাবে সে? হার মানল শামসুল সর্দার। মহিউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। থমথম করে রেগে মেগে চলে গেল শোভম। গায়ে মাখল না কেউ। সবাই মিলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করলো। সিকদার এবং সর্দার দু বাড়িতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই তো কালকেই শুক্রবার। সবার থেকে যদি কেউ উড়ে থাকে তাহলে সেটা আসে। চঞ্চল পা দুটো বারবার ছুটে চলেছে সারা বাড়িময়। ইস, তার বড় বোনের বিয়ে হবে পরশ ভাইয়ার সাথে। তাহলে পাবেল হবে তার একমাত্র বিয়ে। বিয়ের সাথে চুটিয়ে প্রেম করবে সে। তারপর পরিবারের সম্মতি আবারও বিয়ে করবে দুজনে। উত্তেজিত হয়ে মুখে বলে উঠল, পাভেল ভাই, আই লাভ ইউ। আপুর বিয়েটা হয়ে যাক, 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে বিয়ে করব। কাকে বিয়ে করবে তুমি? স্পোর্টসির গুরুগম্ভীর আওয়াজে শুনতেই পেছনে তাকালো আসছে। ভয়ে ঘেমে মেমে একাকার অবস্থা। স্পর্শী পুনরায় বলল, ও আচ্ছা, এই জন্য আমার বিয়েতে এত সাহায্য করছো তুমি। পাভেলকে বিয়ে করবে, তাই না? ছোটাচ্ছি বিয়ে তোমার। এই মেয়ের বয়স কত? এই বয়সে পড়ালেখা ছেড়ে বোনের দেবরের পেছনে লেগেছ। আমার বিয়ের পরেই বিয়ে করবে। ছোটাচ্ছি বিয়ে তোমার। আমার বিয়ে ক্যান্সেল। বিয়ে করব না আমি। তখন দেখব কি করে বিয়ের পরিকল্পনা করো তুমি। আপু প্লিজ, বিয়েটা করে নাও তুমি। আপু প্লিজ, আমি তোমার বোন নই, যা হতে এক পায়ে রাজি। প্লিজ বিয়েটা ভেঙো না, প্লিজ। এই মেয়ে, এইসব কি আবল তাবল বকছো? এই ওঠো ঘুম থেকে। মাঝরাতে কানের কাছে এমন বিড়বিড় শব্দ শুনে বৃত্ত নিয়ে চোখ খুলল স্পর্শী। পাশে তাকিয়ে দেখলো ঘুমের ঘোরে আসি বিড়বিড় করে বলছে, আমি তোমার যা হতে এক পায়ে রাজি। এক টানে টেনে তুলল আশিকে। ঘুমের মধ্যে আচমকায় টেনে তোলাতে ভয় পেয়ে গেল আশি। পুনরায় স্পর্শীকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বিয়েটা ভেঙো না আপু, করে নাও বিয়ে। হতবিলব্ব হয়ে তাকিয়ে রইল স্পর্শী। আশিকি তাহলে স্বপ্নে বিড়বিড় করছিল এতক্ষণ? ছাত্রজীবন থেকে রাজনীতির প্রতি তুমুল ঝোঁকের কারণে এবং বাপ চাচাদের অডেল সম্পত্তি থাকার সাহসে এমপি পদে প্রার্থী হিসাবে দাঁড়ান শামসুল সর্দার। প্রথমে কিছুটা অস্বস্তিতে থাকলেও সবার সাপোর্টে এগিয়ে যান তিনি। আর যখন সরকারের বিরোধী দল হওয়ার পর প্রার্থী হিসাবে মনোনয়ন পান, তখন ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে বেশ চওড়াভাবে মাঠে নামেন। সবার ভালোবাসা, সাপোর্ট সব মিলিয়ে ভোটে জয়লাভ করে পিরোজপুরে সংসদ সদস্য হন। ভোটের কয়েক মাসের মধ্যেই বাবা আনোয়ার সর্দার পারিবারিকভাবে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেন। সেই সময় রাজনীতির বাইরে অন্য কোথাও মন না থাকলেও বাবার কথা ফেলতে পারেননি। বিয়ে করে নেন পাশের গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শাইলা সুলতানাকে। কিন্তু রাজনীতির কারণে দিন রাত ব্যস্ত থাকায় ঠিকমতো সময় দিতে পারেননি নিজ স্ত্রীকে। দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটিয়েছেন। সদ্য যৌবনে পা রাখা শাইলা স্বামীর অবজ্ঞাকে মেনে নিতে পারেননি। ঝুঁকে পড়েছিলেন পরপুরুষের সান্নিধ্য। স্ত্রীর প্রতি অমনোযোগী থাকার কারণে এ ব্যাপারে সামান্য টেরও পায়নি শামসুল। বিয়ের 6 মাসের মাথায় অনিচ্ছাকৃত সন্তান সম্ভাবনা হলেন শাইলা। একসময় সন্তান প্রসবও করলেন, কিন্তু তাও পরপুরুষের প্রতি ঝোঁক কমাতে পারলেন না। প্রথম সন্তান শুভম সর্দারকে 3 মাসের বাচ্চা রেখে পালিয়ে যান স্থানীয় শিক্ষক লতিফ মির্জার সাথে। এলাকায় নাক চোখ কাটা গেল সর্দার বাড়ির স্ত্রী চলে গেছেন। তাতে যতটা না কষ্ট পেয়েছেন, তার থেকেও 1000 গুণ ভেঙে পড়েছেন ছোট্ট ছেলেকে নিয়ে। কে পালবে এই শিশুকে? বাড়িতে মহিলাদের মধ্যে শুধু মাত্র বৃদ্ধা মা ছিলেন।
তাও অসুস্থ, সব মিলিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। 2 মাস যেতেই আবারও আনোয়ার সর্দার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিলেন। সন্তানের দেখাশোনার জন্য কোনোরূপ কথা না বলি রাজি হয়ে গেলেন শামসুল। কিন্তু অবাক হলেন, বাসর রাতে স্ত্রীর উপর রাগের কারণে এবারের বউকে দেখতেও যাননি তিনি। কিন্তু বাসর রাতে খাটের উপর বসে থাকা অষ্টাদশী কন্যাকে পিপাসাকে দেখে কথা হারিয়ে ফেললেন। ছুটে গেলেন আনোয়ার মির্জার কাছে। সেখানে তিনি 34 বছরের যুবক, সেখানে তার থেকে 16 বছরের ছোট্ট মেয়েকে কি করে বিয়ে করালেন তিনি, আবার মেয়েটা অবিবাহিত। এটা অন্যায় হয়েছে। সন্তান থাকা এক পুরুষের সাথে অবিবাহিত বয়সে ছোট এক মেয়ের সাথে বিয়ে হওয়াটা ঘোর অন্যায়। বুঝদার হওয়ার পর এই মেয়ে নিজেই অবহেলা করে পুনরায় শাইলার মতো চলে যাবে না? না, তার কি নিশ্চয়তা আছে? কিন্তু হার মানলেন না আনোয়ার সর্দার। বললেন, সেবার রাগ করে চলে গিয়েছিল শামসুল। রাগের মাথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে টানা 7 দিন বাড়ির বাইরে ছিলেন। ছোট ছেলের কথা স্মরণে আসতে ছুটে এসেছিলেন বাড়ি, আর এসে মুগ্ধরূপে তার কথিত ছোট্ট বাচ্চা মেয়ে শুভমের মাকে দেখেছিলেন। পিয়াসা যত্ন ভরা হাতে শুভমকে ফিডার খাওয়াচ্ছিল, আর শুভমও শান্ত হয়ে পিয়াসার কোলের মধ্যে লেপ্টেছিল। ব্যাস, সেদিন থেকেই ছেলের জন্য হলেও পিপাসাকে আঁকলে রেখেছিলেন শামসুল। কিন্তু মাস যেতে না যেতেই সেই অষ্টাদশী প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছিলেন। পার্লামেন্ট, অফিস, রাজনীতি সব কিছুতেই ফাঁকি দিয়ে সময় খুঁজতেন পিপাসার সাথে সময় কাটানোর জন্য। দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। শুভমের তখন 7 বছর চলছে। এরই মধ্যে পিপাসা অন্তঃসত্ত্বা হলেন। ভীষণ খুশি ছিলেন শামসুল, কিন্তু এই খুশি তাকে চিরজীবনের মতো নিঃস্ব করে দিল। সন্তান জন্মানো 5 মিনিটের মধ্যেই মারা গেল পিপাসা। আতুর ঘরে থাকা বড় বোন বিপাশার হাত ধরে মৃত্যুর আগে বলেছিলেন, ছোট বোনের মুখে এমন কথা শুনে প্রথমে গ্রাহ্য করেনি বিপাশা। ভেবেছিল ভয় পেয়ে হয়তো এমন করছে, কিন্তু না, কয়েক মিনিট পরেই মারা যায় বিপাশা। স্ত্রীর মৃত্যুর কথা শুনে সেবার পাথর হয়ে গিয়েছিলেন শামসুল। সদ্য জন্ম নেওয়া মেয়েকে চোখে বিষ মনে হয়েছিল সামান্য সময়ের জন্য। পাগলের মতো করছিলেন। সেবার শামসুল বাধ্য হয়ে বিপাশাকে স্পর্শীকে নিজের কাছে নিয়ে গিয়েছিল। প্রায় মাস কয়েক পর নিজেকে সামলে স্পর্শীকে দেখতে গিয়েছিলেন শামসুল, কিন্তু নিজের কাছে আনলে কে পালাবে সেটা ভেবেই আর নিয়ে আসেনি। মাঝে মধ্যে দেখে আসতো আর সমস্ত খরচ চালাতো। বছর 4 যেতেই পুনরায় বাবার আদেশে বিয়ে করেছিলেন শামসুল। ধীরে ধীরে নিজেকে আবারও বাঁচলেন রাজনীতির ব্যস্ততায়। যে ঘরেই জন্ম আসছে 30 বছরের ছেলে শুভ, 22 বছরের মেয়ে স্পর্শী এবং 18 বছরের আরসি। পরস্পর ভাই বোন হলেও অন্যদের মতন স্বাভাবিক সম্পর্ক নেই তাদের। বাবা একজন হলেও মাঝে আলাদা। নিজের বদ্ধ ঘরে স্ত্রীর অগোচর বারান্দায় এসে রকিং চেয়ারে দুলছে শামসুল সর্দার। বুকের ওপর রাখা ছোট্ট একটা অ্যালবাম, যেখানে পিপাসার হাস্য উজ্জ্বল ছবি মৃত্যুর পর অন্য ছবি পুড়িয়ে ফেললেও এই ছবিটা তিনি লুকিয়ে রেখেছেন। সবার অগোচরে দীর্ঘশ্বাস ফেলেন পুনরায়। কিভাবে সম্পর্কটা স্বাভাবিক করবেন? ছেলে মেয়েদের মধ্যে এলাকার নিজস্ব দাপট, সবার সম্মানীয় ব্যক্তিত্ব হিসাবে বেশ অনেকগুলো বছর এমপি ছিলেন, কিন্তু এবছর নিচে না দাঁড়িয়ে বড় ছেলেকে প্রার্থী হিসাবে নিযুক্ত করেছেন। কিন্তু ব্যর্থ হলেন তিনি নিজেও। জানতেন এই সত্য তার ছেলের রকচটাই স্বভাব আর বদমেজাজের জন্য সামনাসামনি সবাই সাপোর্ট করলেও পেছনে পেছনে বেশ অসন্তুষ্ট। বিরক্ত হয়ে খাট থেকে উঠে গেল স্পর্শী। গত কয়েক বছর ধরে একা ঘুমানোর ফলে অন্য কারো স্পর্শ সহ্য করতে পারে না। ঘুমের মধ্যে একে তো আরশি জোরে জোরে বিড়বিড় করছিল, তার উপর গায়ের উপর পা তুলে দিচ্ছিল। বাধ্য হয়ে ফোন হাতে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে এলো স্পর্শী। রাত 1:30 বাজে। অচেনা জায়গায় সামান্য ভয় লাগলেও সেটাকে গায়ে মাখল না। ধীর পায়ে সিঁড়ির শেষ ধাপে উঠতেই ছাদের বাম পাশে শোরগোল কানে গেল। কৌতূহল বশত সামনে আগাতেই মেজাজ বিগড়ে গেল। 7-8 জন ছেলে মিলে গোল হয়ে জুয়া খেলছে। এক একজনের হাতে অদ্ভুত ধরনের সিগারেট। বেশ বাজে গন্ধ আসছে ওখান থেকে। ভালো করে খেয়াল করতেই স্পর্শী দেখল
ওদের মধ্যে শোভম এবং নীরবও আছে। এইবার মেজাজ পুরোপুরি বিগড়ে গেল তার। জোর পায়ে হেঁটে তাদের সামনে গেল। স্পর্শীকে দেখে চমকালো সব। এটা কি আদেও বাড়ি নাকি ক্লাব? চেঁচিয়ে বলল স্পর্শী। অন্য ছেলেগুলো আর চোখে বিরক্ত দিয়ে তাকিয়ে আছে তার দিকে। পুনরায় ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, এই, আপনাদের বাড়ি ঘর নেই? এত রাতে এখানে কি করেন? বের হন এক্ষুনি, এই মুহূর্তে বাড়ি থেকে বের হবেন, যান। আঙুল তুলে বলল শোভম। দ্রুত উঠে এলো, স্পর্শীর সামনে এসে বলল, স্পর্শী, তুমি ঘরে যাও। ওরা আমার দলের লোক, রাতে এইখানেই থাকে মাঝে মধ্যে। তুমি এত রাতে এখানে এসেছো কেন? যাও ঘরে। আশ্চর্য, আমি এখান থেকে যাব কেন? আমার বাড়ি, আমি যে কোনো সময় এখানে আসব। শুধু এখানে কেন, সারা বাড়িময় চষিয়ে বেড়াবো। ওনাদেরকে বের হতে বলুন। এসব কি খাচ্ছিলেন আপনারা? এটা কি নেশাখর নাকি? ছি, কি বাজে গন্ধ। আহম্মক হয়ে তাকিয়ে রইল অন্য ছেলেরা। তাদের নেতা এভাবে ভীতু বেশে কথা বলছে এই মেয়ের সাথে। এখানে আসি হলে তো এতক্ষণ গালের উপর শতখানে থাপ্পড় পড়ত। স্পর্শী পুনরায় বলল, বেশ, যাবেন না তো কেউ? ওকে, আমি আব্বুকে ডাকছি। আমি যতদিন এখানে আছি বাড়িটা যেন সভ্য শান্ত থাকে। কোনো ক্লাবের বেড়াতে আসিনি আমি। বলে যেতে ধরতেই শোভম হাত ধরে ফেলল স্পর্শী। স্পর্শী চমকালো। শোভম তড়িঘড়ি করে বলল, ঠিক আছে, যাচ্ছে ওরা। হাব্বুকে দেখার দরকার নেই। থেমে পেছনে তাকে। এই, তোরা এখন যা, দরকার পড়লে আমি ডেকে নেব। ছেলেগুলো উঠে সিঁড়ির দিকে গেল। স্পর্শী চেঁচিয়ে বলল, এসব নেশা জুয়া খেলার উদ্দেশ্য নিয়ে পরের বার এ বাড়ির চৌকাঠো পাড়াবেন না, মনে থাকে যেন। বলেই নিচের দিকে চলে গেল। সিঁড়িতে পা রাখতেই পেছনে ফিরল, কেমন অস্বস্তি হচ্ছে। সামনে তাকাতেই নীরবকে দেখল। খুব বাজে কুৎসিত দৃষ্টি নিয়ে স্পর্শীর দিকে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়েও আবার থেমে গেল স্পর্শী। গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। স্পর্শী যেতেই নীরব বলে উঠল, শুভম শান্ত দৃষ্টিতে তাকালো। তারপর থমথমে কণ্ঠে বলল, ওদের বারণ করে দিস, আপাতত যে কয়দিন স্পর্শী আছে ওরা যেন বাড়িতে না আসে। থাকুক না কটা দিন, ও ওর মতো। বলেই চলে গেল নিচে। নীরবও পা মেলালো সেদিকে। সকাল 11টা। রাতেই বাড়ির ড্রাইভারকে ঢাকায় পাঠিয়েছে শুভম। স্পর্শীর হোস্টেলে যাবতীয় তথ্য দিয়ে অনন্দাকে দিয়ে সমস্ত জামা কাপড় সংগ্রহ করেছে কিনা। জাব্বির হোস্টেলের বাইরে কারো ঢোকার পারমিশন নেই। অনন্দা না থাকলে বেশ কাঠখড় পোড়াতে হতো তাদের। সকাল হতেই আবারও রওনা দিয়েছে পিরোজপুরের দিকে। কিছুক্ষণ আগে পৌঁছালো। জামা কাপড় হাতে পেয়ে এক ছুটে বাথরুমে ঢুকলো স্পর্শী। এ যেন হাতে চাঁদ পেয়েছে। এত বড় মেয়ে, অথচ জামা কাপড় হাতে পেয়ে বাচ্চাদের মতো বসার ঘর থেকে ছুটে বাথরুমে গিয়েছে, যা দেখে বাড়ির সমস্ত মহিলারা হতভম্ব হয়ে গেছে। গোসল করে চুলগুলো মুছতে মুছতে সোফায় বসলো স্পর্শী। পা বেছিয়ে আদর্শহ অবস্থায় চুল মেলে দিল। ফ্লোরে লম্বা চুলগুলো সোফাকে লেপ্টে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আর সে আইসক্রিম খেতে খেতে স্পর্শী চুল দেখে মাথায় হাত দিয়ে বসলো। কাছে এসে স্পর্শী চুলগুলো ধরে বলল, আপু, তুমি কি শ্যাম্পু দাও? আচ্ছা, কি তেল ইউজ করো? আমায় বলো না প্লিজ, কত সুন্দর তোমার চুল। স্পর্শী তাকালো, বলল, আগে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, তারপর বলবো। এক ছুটে রান্নাঘরে চলে গেল আশি। ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে এলো স্পর্শী। খুলে খেতে লাগলো। আশির কথার উত্তর দেওয়ার জন্য ঠিক বসতে চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে, যে কিনা এক ধ্যানে স্পর্শীর দিকে তাকিয়ে আছে। স্যুট বুট পরা, স্মার্ট, অতিরিক্ত ফর্সা। ছেলেটাকে দেখি স্পর্শী থমকালো। আশেপাশে শোভম সহ আরও কয়েকটা ছেলে আছে। সে এইভাবেই আইসক্রিম খাচ্ছিল সোফায় শুয়ে শুয়ে। ভাবতেই সামান্য অস্বস্তি হলো। এক চোটে চলে গেল রুমের দিকে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ছেলেটি। শোভমের দিকে তাকিয়ে বলল, আমার বোন। হাসলো যুবকটি। মনে মনে আওড়ালো কেশবতী। এরই মধ্যে সেখানে এলেন শ্যামসুল মির্জা। অচেনা ছেলেটাকে দেখে শোভমকে জিজ্ঞাসা করলেন, আব্বু ও আরাম আমার বন্ধু। ওই যে বলেছিলাম না মন্ত্রী ছেলে, ওই সে। এতদিন লন্ডনে ছিল, কালকে ল্যান্ড করেছে বিটিতে। আর আসতেই দেখো ছটফট করছিল আমার সাথে দেখা করার জন্য। হেসে দিল আরাফ। চমৎকার সেই হাসি। মাথা নুয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো শ্যামসুল সর্দারকে। চমকে তাকালেন শোভম। বলল, কিরে,
হঠাৎ এত ভক্তি? অস্বস্তিতে পড়ে গেল আরাফ, আমতা আমতা করে বলল, আরে তেমন কিছু না, এমনি আঙ্কেলকে সালাম করলাম। গুরুজন, তা সবাইকে ডাক, পরিচয় করবি না আমার সাথে? আপু চলো, ভাইয়া ডাকছে তোমায়। দরজায় গিয়ে ধীর পায়ে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল আশরি। স্পর্শী তখনও চুপ করে আইসক্রিম খাচ্ছে। আশরির কথা শুনে শান্ত স্বরে বলল, কেন? ওই যে লোকটা আসছে, আরাফের দিকে ইশারা করে। উনিই ভাইয়ার বন্ধু, সবার সাথে তো পরিচয় করালো, এখন তুমি শুধু বাকি। স্পর্শী ভুরু কুচকে তাকালো, খাট থেকে উঠে দরজার কাছে এলো, উঁকি মেরে একবার সোফার দিকে তাকালো, এখনও এদিকে তাকিয়ে আছে। এর দৃষ্টি মোটেও সুবিধার লাগছে না। ঠোঁট কামড়ে সামান্য হাসলো স্পর্শী, তারপর আশরির দিকে তাকিয়ে জোরে জোরে বলল, আমি তো তোমার ভাইয়াকেই ভালো করে চিনি না, সেখানে তার বন্ধুর সাথে পরিচিত হওয়া তো প্রশ্নই ওঠে না। স্পষ্ট বসার ঘর থেকে শোনা গেল আওয়াজ। শুভম অস্বস্তিতে পড়ে হেসে দিল, তারপর আরাফের দিকে তাকিয়ে বলল, ও আসলে হোস্টেলে থাকে তো তাই এমন বলল। যাই হোক, পরে পরিচিত হয়ে নিস, এখন খাওয়া শুরু কর। সোফার সামনে মাঝারি কাচের টেবিলটার উপর রকমারি নাস্তার আয়োজন করেছেন সর্দার বাড়ির মহিলারা। আরাফ স্পর্শীর বিষয়ে আর মাথা ঘামালো না। সামনের টেবিল থেকে দুটো আঙুর মুখে নিয়ে শ্যামসুল সর্দার বললেন, তা বাবা, আবার কবে যাচ্ছ? আরাফ নড়েচড়ে বসলো, যেন মন প্রাণ দিয়ে চাইল তাকে কেউ এই প্রশ্ন জিজ্ঞাসা করুক। ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আঙ্কেল, যেতে তো খুব তাড়াতাড়ি চেয়েছিলাম, ওখানে জব করি তো, আমি ভীষণ বিজি থাকতে হয়। কিন্তু বাবা তো এবার আসতে না আসতেই আষ্টে পিষ্টে ধরলেন বিয়ের জন্য। সে কি, এ তো ভালো কথা, বয়স তো আর কম হচ্ছে না, বিয়ে করে নাও। আমিও তো শুভমটাকে কতবার বিয়ের কথা বলছি, শুনছেই না। তা মেয়ে দেখেছো? না মানে, একজনকে হুট করেই পছন্দ হয়ে গেছে, চাইছিলাম এবার বাবার ইচ্ছেটাও পূরণ করে ফেলি। চমকে আরাফের দিকে তাকালো শুভম, তার দৃষ্টি এখনও স্পর্শীর ঘরের দরজার দিকে। মুহূর্তেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। মাথার মধ্যে শিরা উপশিরাগুলো দাউ দাউ করে উঠল। তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে আরাফের উদ্দেশ্যে বলল, আচ্ছা চল বাইরে যে, আমরা অনেকদিন পর তো এলি, ঘুরে ফিরে তোকে দেখেই সব কিছু। আরাফের থেকে কোনো রূপ সাড়া না নেই এক প্রকার টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করলো শুভম। বাড়ির সামনে বড় দিঘিটার কাছে যেতে বাকি সবাইকে ইশারা দিয়ে চলে যেতে বলল। তারপর আরাফের দিকে তাকিয়ে রেগে বলে উঠল, আমি যদি ভুল না হই তাহলে তোর নজর আমার বোনের উপর গেছে, তাই তো? চমকে তাকালো আরাফ, তড়িঘড়ি করে শুভমকে বলল, দেখ ভাই, তুই আমার বন্ধু, আমি জানতাম। আমার মনের কথা তুই সেকেন্ডে বুঝে যাবি। তুই প্লিজ ভার্সিটি লাইফের ওই আড্ডা মস্তি নিয়ে পড়ে থাকিস না। ওই সময়টা শেষ করে এসেছি আমি। বিশেষ কর কোনো মেয়ে লিখেছে গত 4 বছরে জড়াইনি আমি। বাবা বারবার করে জোর করেছে বিয়ের জন্য। তোর বোনকে আমার সত্যিই ভালো লেগে গেছে খুব। আরে এত রাগের কি আছে বুঝলাম না। বোনের জন্য কেমন পাত্র চাইছিস? নিশ্চয়ই বেশ ভালো পরিবারের। তো আমি খারাপ কোথায়? বিদেশে মোটা অঙ্কের স্যালারি জব করি আমি, বাবা মন্ত্রী, আর সবচেয়ে বড় কথা এবারে এমপি হতে পারিনি, সামনেবার অবশ্যই পারবেই। আমি বাবাকে পটিয়ে ফেলবো তোর সুপারিশ করার জন্য। আর একটা কথা ভেবে দেখ, রাজনীতিতে এমন 2-4 জন মন্ত্রী মিনিস্টারকে হাতের মুঠোয় রাখা উচিত, নইলে আবারও হারতে হবে তোকে। এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে শুভম। সত্যিই তো, আরাফ ভুল তো কিছু বলেনি। মোটা অঙ্কের স্যালারি পাই মাস শেষে, তার উপর ওর বাবা মন্ত্রী। তাকে হাত করতে পারলে দল বেশ ভারী হবে, পরশ শিকদারকে হারাতে পারবে। আর স্পর্শীর বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেলে খুব তাড়াতাড়ি পরশের থেকে দূরে সরে যাবে। তখন আর এ বাড়িতে চিন্তা করতে হবে না তাকে। সবচেয়ে বড় কথা হলো, আরাফ যদিও আগে মেইলি বিষয়ে ছ্যাকছুক স্বভাবের ছিল, কিন্তু এখন আর তো নেই। আর থাকলেও বিয়ের পর ভালো হয়ে যাবে, আর না হলেও তো কোনো সমস্যা নেই। স্পর্শিত আর ওর নিজের বোন না, বাবাকে রাজি করাতে হবে ভাবতেই বাড়ির দিকে রওনা হলো শুভম। আরাফ হাসলো, কিছুটা রহস্যময় সেই হাসি। বাড়িতে ঢুকতে শুভম মেজো কাকি বলে হাঁক ছুড়ল। দ্রুত ব্যাগের শাড়ির আঁচল হাতে মুছতে মুছতে চলে এলেন মহিলা। তাকে দেখতেই শুভম বলল, কাকি আজকে পিঠা বানিও। অবাক হয়ে মহিলা তাকিয়ে রইলেন শুভমের দিকে, বললেন, না আমার না,
স্পর্শী তো শহরে থাকে, এসব পিঠা পায়েস কবে খেয়েছে না খেয়েছে কে জানে। হাসেও তো আর কটা দিন। রুম থেকে বসার রুমে আসতেই কথাগুলো স্পষ্ট শুনতে পেল স্পর্শী। মুহূর্তে এক আলাদা ভালো লাগায় ছেয়ে গেল মন। সত্যিই তো, সে পিঠা কি সেটাই মনে করতে পারছে না। খুব ছোটোবেলায় খেয়েছে কি না তাও মনে নেই। গত 3-4 বছর মধ্যে চোখেও দেখেনি। এ কি বুঝছি ভাই বলে আর কারো মনে না থাকলেও ভাইয়ের মন আছে, হোক না সে সৎ ভাই। সোফায় বসে থাকা শ্যামসুল সর্দারও চোখ ছলছল করে এলো। ছেলেকে কাছে ডাকলেন শুভম। গেল কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে শুভম বলল, আব্বু কিছু কথা ছিল। হ্যাঁ বলো। শুভম দম নিল, তারপর বলল, পড়শি তো বড় হয়েছে, ওকে স্বাধীনতা দিয়েছো, তার মানে এটা নয় যে ওর খেয়াল আমরা রাখবো না। বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। রাহুল ভাইকে বিয়ে করবে না ভালো কথা, কিন্তু তাই বলে ওর খামখেয়ালি পাত্তা দিয়ে তো চলা যায় না। আরবকে কেমন লাগে তোমার? চমকালেন শ্যামসুল সর্দার, মুখে বললেন। এই যে এতক্ষণ ছিল তোমার বন্ধু। মাথা নাড়ল শুভম, পুনরায় বলতে আরম্ভ করলো, ও লন্ডনে এক নামকরা কোম্পানিতে বেশ মোটা অঙ্কের স্যালারিতে জব করে, দেখতে শুনতেও বেশ ভালো। ওর বাবা এখানকার মন্ত্রী, তার অবস্থা তো তোমার অজানা থাকার নয়। আরব স্পর্শীকে পছন্দ করেছে, ওর বাবাকে নিয়ে আসতে চাইছে স্পর্শীকে দেখতে। তুমি অনুমতি দিলে আমি কথাবার্তার সামনে আগাতাম। স্পর্শিয়াকে একবার জিজ্ঞেস করে দেখো, ও রাজি থাকলে সামনে আগাও। শান্তভাবে শ্যামসুল সর্দার বললেন। ক্ষিপ্তে গেল শুভম, কিন্তু বাবার সামনে নিজেকে যতটা পারল আটকালো। সংযত হয়ে বলল, তুমি কি আদৌ বুঝতে পারছো স্পর্শী পরজিতের ফাঁদে পড়েছে? ওই জানোয়ারটা ইচ্ছে করে আমার বোনকে টার্গেট করেছে। ওরা তোমার মেয়ের সম্মান নিয়েও পলিটিক্স করা শুরু করেছে। আমি চাইছি আরাফের সাথে স্পর্শীর বিয়েটা দিতে। দেখবে বিয়ের পর স্পর্শী একদম ভুলে যাবে পরশকে। তুমি দ্বিমত করো না, ওরা আসুক, পছন্দ হোক। আর পছন্দ হলেই তো বিয়েটা হচ্ছে না। কিছুক্ষণ ভাবলেন শ্যামসুল সর্দার, তারপর শুভমের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, ওনাদের আসতে বলো। তাহলে এই কোথায় ফাইনাল? কালকে আসছে না আঙ্কেল? আর আরাফ তো এখানেই আছে। কালকেই? এত দূরত্ব আগানোর কি আছে? উফ আব্বু, তুমি বুঝতে পারছো না, যত তাড়াতাড়ি আগানো যায় ততই ভালো। শ্যামসুল সর্দার মাথা নাড়লেন, সাই দিলেন ছেলের কথায়। রাগ যে থমথম করতে করতে রুমে ঢুকলো স্পর্শিয়া। ইচ্ছে করছে ওই আরাফের মাথা ফাটিয়ে দিতে। অসভ্য লোক, আজকেই দেখেছে আর আজকেই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই বাবা সব কটাকে পটিয়ে ফেলেছে। না, স্পর্শীর এখানে বসে থাকলে চলবে না। বাড়ি থেকে যাওয়ার কথা বললেও বাবা রাজি হবে না। আর যাই হোক, ওনার ওই করুণ চাইনি স্পর্শী সহ্য করতে পারে না। আর শুভম, তাকে তো বড় ভাইয়ের আসনে অলরেডি বসিয়ে ফেলেছে স্পর্শী। পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। সেদিন এখানে আসার পরই শুভম খালামণিকে জানিয়েছে। ফোন হাতে দ্রুত বিপাশার ফোন দিল। ফোন রিসিভ করার সাথে সাথে এপাশ থেকে কেঁদে দিল স্পর্শী। ডুকুরে কেঁদে উঠে বলল, খালামণি, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি এখানে থাকবো না। ওরা আবার আমাকে বিয়ের জন্য জোর করছে। এখন আবার কোন মন্ত্রীর ছেলে এসে আমার কপালে জুটেছে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। আমার মাথা খারাপ হলে কিন্তু সব কটাকে খুন করে হোস্টেলে চলে যাব। হঠাৎ করে স্পর্শীর এমন কান্নাজড়িত কণ্ঠ শুনে বিপাশা ভয় পেয়ে গেলেন। তড়িঘড়ি কণ্ঠে বললেন, ও মা, মাথা গরম করিস না, আমি ভাইজানের সাথে কথা বলছি এক্ষুনি। না 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 না, তুমি কথা বললে হবে না। তুমি কালকের মধ্যে এখানেই আসো, আমিও তোমার সাথে এখান থেকে চলে যাব। আরও কিছুক্ষণ কথা বলে থামল স্পর্শী। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। না, এভাবে বসে থাকা যাবে না। গটগট পায়ে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বসার ঘরে কেউ নেই, তাই কাউকে কৈফিয়ত দিতে হয়নি। বাড়িটা পুরোপুরি অচেনা স্পর্শীর কাছে। তারপর সাহস যুগের সামনে এগোতে আরাফকে চোখে পড়ল। দিঘির সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। স্পর্শীর দ্রুত বেগে সেখানে গেল। পেছনে কারো অস্তিত্ব পেতে তাকালো আরাফ। স্পর্শীকে দেখতে তড়িঘড়ি করে ফোন কাটলো। তারপর নিজেকে সামনে চমৎকার সেই হাসিটা দিল। স্পর্শী আর চোখে অন্যদিকে তাকালো। লোকটার গজ দাঁত আছে,
অনেক মেয়েরই এমন দাঁত পছন্দ, এতে নাকি হাসিটা আরও সুন্দর দেখায়। তাই বলে যখন দেখবে তখন ক্যাবলার মতো হেসে নিজের দাঁত কপাটি সবার সামনে তুলে ধরবে। নিজেকে ধাতস্থ করে আরাফের উদ্দেশ্যে বলল, শুনুন মিস্টার, আরাফ। স্পর্শীর কথা বলার আগেই আরাফ নিজের নাম বলল। পুনরায় অস্বস্তিতে পড়ে গেল স্পর্শী, অন্যদিকে তাকিয়ে বলল, সে যাই হোক, আপনাকে আমার সুবিধা ঠেকছে না। প্রথম দেখাতেই আমাকে ভালো লেগে গেল, ইনফ্যাক্ট বিয়েও করতে চাইছেন। ঘটনাটা কি বাদ্রার? আরাফ সামান্য হক চুকিয়ে গেল। প্রথমবার এই মেয়েকে ছুটে যাওয়ার অবস্থায় যতটা চঞ্চল বাচ্চা মনে হয়েছে, এ ততটাও নয়। বেশ বুঝে শুনে কথা বলতে হবে। নিজেকে ধাতস্থ করে আরাফ বলল, দেখো, ভালো কাকে কখন কোথায় কিভাবে লেগে যায় এই ব্যাখ্যা আমি কেন, স্বয়ং হমুন আহমেদও দিতে পারবে না। এমনকি তার থেকে বড় বড় প্রেমিকরাও এর ভালো লাগার কারণ উল্লেখ করতে ব্যর্থ হবে। আমি স্পষ্টবাদী, তোমাকে ভালো লেগেছে তাই বিয়ে করতে চাইছি পারিবারিকভাবে। আমি চাইলে প্রেমও করতে পারতাম, কিন্তু এইসব প্রেম ভালোবাসার মতো হারাম জিনিসের প্রতি আরাপ আকৃষ্ট নয়, তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। বুঝেছো ম্যাডাম? স্পর্শী ছুচালো দৃষ্টিতে আরাফকে দেখল, তারপর আলতো হেসে বলল, আপনি আমার বড় ভাইয়ের বন্ধু, সেই হিসেবে আমারও বড় ভাই আপনি, তাই আপনাকে বলতে কোনো প্রবলেম নেই। আমার বয়স কত জানেন? 22 বছর। এই বয়সও আপনার মনে হয় আমি অবিবাহিত আছি? না মিস্টার বড় ভাইয়ের বন্ধু, আমি অলরেডি বিবাহিত। ব্যাস, এখনও ফ্যামিলিকে জানাইনি, সময় হলে ঠিক জানিয়ে নেব। তাই দয়া করে আপনি আমাকে ছেড়ে অন্য কাউতে মন দিন। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সন্তুষ্ট। আশা করি বোঝাতে পেরেছি। স্পর্শী কথাগুলো বলি বাড়ির দিকে চলে গেল। যাই হোক, নিজেকে বাঁচাতে দু একটা মিথ্যা কথা বলেছে সে। আল্লাহর কাছে সে এই বিষয়ে বেশি করে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু আপাতত বিয়েটা যে ভাঙতে পারছে এটাই অনেক। এদিকে থ হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল আরাফ। নিজের ছুচালো দৃষ্টিটা স্পর্শীকে পুরোপুরি অবলোকন করালো, তারপর মনে মনে আওড়ালো, কই, বিবাহিত মেয়েদের মতো তো লাগছে না। বিকেল 4টে। ইতিমধ্যে পুরো এলাকা ছড়িয়ে গেছে স্পোর্টসের বিয়ের খবর। কথাটা আপাতত শুভমের দলের ছেলেরাই পাঞ্চার করেছে। সেখান থেকে এক কান দোকান হতে হতে পুরো এলাকা ছেয়ে গেছে। সবে মাত্র বিশ্রাম নিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে গায়ে পাঞ্জাবি চাপিয়েছে পরশ। এর মধ্যে হন্তদন্ত হয়ে ছুটে এলো পাভেল। দম নিয়ে বলতে লাগলো, ভাই, ঘটনা শুনেছিস? আমি আগেই বলেছিলাম ওই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। তুই তো বিশ্বাসই করলি না, এখন তো প্রুফ হয়ে গেল। পুরো কুচকে পাবিলের দিকে তাকালো পরশ। হাতের ঘড়ি পড়তে পড়তে বলল, ঘটনাটা কি সেটা বল। সবাই জানে, অথচ তুই জানিস না। পুরো এলাকার মানুষ জানে মন্ত্রীর ছেলের সাথে সর্দার বাড়ির বড় মেয়ের বিয়ে, আর তুই এখন এসব বলছিস? গেল তো তোর পাখি, মন্ত্রীর ছেলে পেয়েই ফুসলে গেল। এত মেয়ে রেখে শেষ পর্যন্ত একটা বাল ছাদের কাছে গিয়ে মরল। আর কি ছিল না মেয়ে? পরশের মাথা কোনো কাজ করছে না। পাবিলের বাকি কথা শোনার কোনো প্রশ্নই করলো না। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে, মন্ত্রীর ছেলের সাথে বিয়ে। উফ, ভাবতেই পারছে না পরশ। কাল রাতেও তো স্পর্শীর সাথে কথা হলো, কই তখন তো এমন কিছু বলল না। তাহলে কি পাভেলের কথাই ঠিক? রাজনৈতিক শত্রুতার জোর ধরেই নিজের ভাইয়ের কথাই পরশকে ফাঁদে ফেলেছে স্পর্শিয়া। হাতে ফোনটা নিয়ে স্পর্শীর নাম্বারে ডায়াল করলো। একবার দুবার ফোন রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো স্পর্শীর ঘুমন্ত কণ্ঠস্বর। কি হলো নেতামশাই? বরাবরের মতোই এই নেতামশাই শব্দটা পরশকে শান্ত করতে পারল না। তড়িৎ বেগে প্রশ্ন করলো, মন্ত্রীর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে মানেটা কি স্পর্শিয়া? তুমি আমাকে তো এ বিষয়ে কোনো কিছু বলো। ঠোঁট টিপে হাসলো স্পর্শী। তাহলে ঘটনাটা নেতামশাই পর্যন্ত চলে গিয়েছে? বারবারের মতো পরশকে জ্বালাতে ইনিয়ে বিনিয়ে বলল, বলিনি তো কি হয়েছে, মনে ছিল না। এই ওয়েট নেতামশাই, এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তাই না? আমি ভিডিও কল করছি, রিসিভ করুন। একটা দারুণ জিনিস দেখাবো। পরক্ষণই কল কেটে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেট করে মেসেজ দিল।
সাথে সাথে অ্যাকসেপ্ট হলো। পুনরায় ভিডিও কল দিল স্পর্শী। নিচে উত্তেজনা দুশ্চিন্তাকে যথাসম্ভব দূরতে রেখে ফোন রিসিভ করলো পরশ। সাথে সাথেই অবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। রাগে জেদে ক্ষোভে কপালের শিরাগুলো টনটন করে উঠল। স্পর্শী দুষ্টুমি করে দরজার ফাঁক দিয়ে ক্যামেরাটা সোফায় দিকে ধরে আছে। সোফায় আরাফ, নীরব আর শুভম আড্ডা দিচ্ছে। আরাফের দিকে ক্যামেরাটা ধরে দুষ্টুমি সুরে পরশকে বলল, নেতামশাই দেখুন কি কিউট ছেলেটা, একদম স্ট্রবেরি মতো। দেখতে তো পুরাই বলিউডের নায়কদের মতো। শুনলাম লন্ডনে খুব ভালো বেতনে চাকরি করে, তার উপর মন্ত্রীর ছেলে। এত ভালো ছেলেকে কি অ্যাভয়েড করা যায়? আপনি বলুন, কি বলুন? বিয়েটা সেরেই নিই এবার। নিজের সাময়িক সহ্য ক্ষমতা হারিয়ে হাতের ফোনটা ধরাস করে ফ্লোরের উপর ছুঁড়ে ফেলল। মাথাটা দাউ দাউ করে জ্বলছে পরশের। মাথার ভেতরে স্পর্শীর মুখে বলা অন্য পুরুষের প্রশংসা বাণী বারবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। এই মতি স্পর্শীকে সামনে পেলে খুন করে ফেলত পরশ। সে তো অতটা সুন্দর নয় শ্যামলা, সেটা কি জানতো না স্পর্শী? জেনে শুনে সম্পর্ক এগিয়েছে। এখন সুন্দর স্মার্ট বড়লোক ছেলে পেয়েই তাকে ছুঁড়ে ফেলল। মানতে পারছে না পরশ। দুয়ার দিয়ে মাথার চুলগুলো খামচে ধরল। বারবার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভিতর থেকে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কই স্পর্শী তো কখনো তাকে নিয়ে প্রশংসা করেনি। দেখতে শ্যামবর্ণের হলেও হাজারটা মেয়ে পরশের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু তার গভীর আচার আচরণ আর রাজনৈতিক নেতা হওয়ার কারণে কখনো সামনাসামনি নিজেদের অনুভূতি প্রকাশ করার সাহস পায়নি। সে কি সস্তা? এত মেয়ের অনুভূতিগুলো কি দুমড়ে মুচড়ে দিয়ে নিজ থেকে ঠাঁই নিয়েছে স্পর্শিয়াতে। অথচ সেই মেয়ে তাকে এমনভাবে ঠকালো। হয়তো সে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। দেখেছে আজ এমন অবহেলা করলো। চোখ জ্বলছে পরশে। সামনেই অবাক হয়ে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে পাভেল। জীবনে প্রথম এতটা ভগ্ন অবস্থায় দেখলো ভাইকে। তার শান্ত শিষ্ট গম্ভীর ভাইটা সহসে রাগে না, আর নাই তো কারোর সামনে নিজের রাগকে প্রকাশ করে। ওই মেয়েকে তো দেখে নেবে পাভেল। পরশ বিছানা ছেড়ে উঠল। পাশের টেবিলের উপর থেকে নিজের অন্য ফোনটা হাতে নিল। স্পর্শী নাম্বারে ডায়াল করার সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হলো। স্পর্শীকে কোনোরূপ বাক্য বন্দিত করতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার বাড়ির সামনে রাস্তা আসো, আমি ওখানে আছি, সময় মাত্র 15 মিনিট। স্পর্শী চমকালো থমকালো, দ্রুত বেগে অবাক হয়ে বলল, আপনি পাগল নাকি নেতামশাই? এখানে আসবেন মানে? আরে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা শহর নয়, আর ভাইয়াও বাড়িতে আছে। আপনাকে দেখলে ঝামেলা বাড়বে। চোখ বন্ধ করে নিজের রাগকে দমানোর করার চেষ্টা করছে পরশ, তাও সফল হলো না। দাঁতে দাঁত চেপে বলল, তোর সময় মাত্র 15 মিনিট, এর মধ্যে ইনাফ ভেবে নে। 1 সেকেন্ড দেরি হলেও খোদার কসম তোর বাড়িতে ঢোকে তোকে তুলে আনতে আমার 1 সেকেন্ডও দেরি হবে না, মাথায় রাখিস। বলি ফোন কেটে দিল পরশ। পাভেলকে কিছু একটা বলে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে পুনরায় বলল, মাথায় রাখিস, মাত্র 5 মিনিটের মধ্যে ছেলে পেলেদের নিয়ে হাজির থাকবে। বাকরুদ্ধ হয়ে খাটের উপর বসে পড়ল স্পর্শী। কানের কাছে তুই কথাটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। নেতামশাই তাকে তুই করে বলতে পারলো? যে লোকটা সবসময় শান্ত ভদ্র নম্র হয়ে স্পর্শীর সাথে কথা বলে, তার সমস্ত পাগলামো চোখ বন্ধ করে মেনে নেয়, সে কিনা আজ এভাবে রেগে কথা বলল। তাহলে কি স্পর্শী মজা করতে গিয়ে লিমিট ক্রস করে ফেলল? ধপ করে খাট থেকে উঠল। লোকটা ভীষণ রেগে গেছে। এখন যদি সে না যায়, তাহলে যদি সোজা বাড়িতে চলে আসে, তাহলে উকি মেরে পুনরায় বসার রুমটা পর্যবেক্ষণ করলো। আগে 3 জনের সাথে আরও 2 জন এসে যুক্ত হয়েছে। ওনাটা মাথায় দিয়ে ফোন হাতে বাইরে বের হলো। কাউকে কিছু না বলে সোফার পেছন থেকে সোজা সদর দরজার দিকে গেল। এরই মধ্যে পেছন থেকে গুরুগম্ভীর স্বরের শুভম বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? স্পর্শী দাঁড়ালো, পেছনের দিকে ফিরে ভাইয়ের উদ্দেশ্যে বলল, বাহিরে ঘুরতে যাচ্ছি আমি। তো কোনো জেলখানায় আসিনি যে সারাক্ষণ ঘর আটকে বসে থাকবো। শুভম পুনরায় বলল, তোমাকে কোথাও যেতে তো বারণ করিনি, কেউ অবশ্যই যাবে, কিন্তু এখানকার কিছুই তো তুমি চেনো না। আরশিকে সাথে নিয়ে যাও। স্পর্শী কিছুক্ষণ থম মেরে বলল,
আর সে ঘুমাচ্ছে, আর আমি ছোট নই যে হারিয়ে যাব। আশেপাশেই আছি, চিন্তার কিছুই নেই। বলি গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। গেটের কাছে এসে সামনে রাস্তা দেখতে পারল, নির্জন রাস্তা, কিন্তু দূরে এই রাস্তার নতুন মোড় দেখা যাচ্ছে, যেটা বেশ বড় সড়ো। নেতামশাই ঠিক কোন রাস্তায় আসতে বলেছে মাথায় ঢুকছে না স্পর্শে, তাও ধীর পায়ে হেঁটে গেল বড় রাস্তার দিকে। বাড়ির সামনে এলে যে কেউ দেখতে পাবে, তখন ঝামেলা বাড়বে বই কমবে না। টানা 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে স্পর্শে, কোথাও নেতামশাইয়ের কালো রঙের মাইক্রোফটা দেখা যাচ্ছে না। আশেপাশে খুব একটা লোকজনও দেখা যাচ্ছে না। কতক্ষণ পর পর দু একটা বেবি ট্যাক্সি ভ্যান যাওয়া আসা করছে। হঠাৎ পেছন থেকে দ্রুত গতিতে একটা কালো রঙের বাইক থামলো। তার পাশে চমকে 2 কদম পেছনে গেল স্পর্শী। মাথায় হেলমেট থাকলেও গায়ের পাঞ্জাবি দেখে নিশ্চিত হলো এটা নেতামশাই। বাইকে ওঠো। চমকালো স্পর্শী, আশেপাশে একবার তাকালো। সর্দার বাড়ির বড় মেয়ে এসেছে, এটা সবাই জানলেও স্পর্শীকে খুব একটা চেনা না সবাই, তাই যে যার মতো চলে যাচ্ছে। স্পর্শীকে নীরব থাকতে দেখে পরশ আবারও বলল, বাইকে উঠতে বলেছি তোমায়, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সামান্য ভুরু কুচকে স্পর্শী পরক্ষণে নেতামশাইয়ের আগে কথা মাথায় আসতেই ধাতস্থ হয়ে বলল, বাইকে উঠবো মানেটা কি নেতামশাই? আর আপনি একজন বোঝদার মানুষ হয়েও এমন ছেলে মানুষই করছেন কিভাবে? আশেপাশে কেউ আমাকে চেনে না ঠিকই আছে, কিন্তু আপনাকে তো চেনে। কেউ যদি বাড়িতে বলে দেয় আমি আপনার বাইকে উঠেছি, তাহলে কতটা ঝামেলা হবে ভাবতে পারছেন? আমার থেকেও বেশি ঝামেলা আপনার হবে। আপনি এখন এখান থেকে যান, বাড়িতে ভাইয়া আছে, ও আমাকে বাহিরে বের হতে দেখেছে। পরশ খুব কষ্টে নিজেকে সামলালো। রাগের মাথায় রক্ত টকবক করে ফুটছে। আজ প্রায় 6-7 মাস পরে নিজেকে বাইক নামিয়েছে। এর আগে গাড়িতে বডিগার্ড সহ চলাফেরা করেছে। লোকজন যাতে এক ঝলক দেখেই চিনতে না পারে সেই জন্যই হেলমেটটাও খোলেনি, কিন্তু কয়েকবার তার দিকে তাকালে নিশ্চয়ই সবাই চিনে ফেলবে। বাইক থেকে নামলো পরশ, কোনোরূপ বাক্য খরচ না করে টেনে হিচড়ে বাইকে বসালো স্পর্শীকে। সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল স্পর্শী, কিন্তু কিছু বলল না। এরই মধ্যে বাইক স্টার্ট দিয়ে পরশ সামনের দিকে চলল। বিবন বিকেলে পরশ হাত ঘড়িতে তাকিয়ে দেখলো 4:45 বাজে। বাইক থামলো ফিরোজপুরের সদরে। চারপাশে অজস্র দোকানপাট, লোকজন ভরপুর। তারই মাঝখান থেকে এক প্রকার টেনে হিচড়ে স্পর্শীকে নিয়ে গেল নিজের সাথে। 4তলা বিল্ডিং, সিঁড়ি দিয়ে টেনে 3 তলায় একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফেলতে ঢুকল স্পর্শী। চারপাশে তাকিয়ে দেখলো এটা একটা বেডরুম। বেশ সুন্দরভাবে বিছানায় থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র রয়েছে। পেটের ভেতর অলরেডি মোচড়ানো শুরু করে দিয়েছে। নানা রকম কুৎসিত বাজে কথা ঘটনা স্পর্শীর মগজে উত্তেজিত করে তুলেছে। নেতামশাই বাস্তবিকভাবে কি করতে চাইছে তার সাথে? আচ্ছা, উনি কি রেপ টেপ করতে চাইছে না তো? ভাবতেই দুহাত দিয়ে মুখ চেপে ধরল স্পর্শী। কয়দিনই বা চিনে যে নেতামশাইকে এতটা বিশ্বাস করা উচিত হয়নি। শুরুতেই বাইকে বসা উচিত হয়নি তার। চাইলেও তো ওখান থেকে বাড়ি ছুটতে পারত স্পর্শী, কিন্তু সে তো করেনি। অনেক বড় ভুল হয়ে গেছে। এখন কিভাবে পালাবে এখান থেকে? আশেপাশে দেখতে পরশকে দেখল। দরজা ভেতরে থেকে চাপিয়ে রেখে তার উপর হেলান দিয়ে ফোন দিচ্ছে কাউকে। ও পাশ থেকে রিসিভ হতেই পরশ তেতে উঠে বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে? 2 মিনিটের মধ্যে তোরা ওনাদেরকে নিয়ে এখানে আয়। কথাটা শোনা মাত্রই পুনরায় পেটে মোচড় মারল স্পর্শী। ওনাদের মানে কি? আরও কয়েকজনকে ডাকছে নেতামশাই। এদের দিয়ে কি করবে সে? কোনোরূপ ভনিতা না করে উঠে দাঁড়ালো স্পর্শী। শক্ত কণ্ঠে বলে উঠল, নেতামশাই। আশ্চর্য উত্তেজনায় কথা পেঁচিয়ে যাচ্ছে স্পর্শী, তাও হার মারল না। নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কাদেরকে ডাকছেন আপনি? আর আমাকেই বা আটকে রেখেছেন কেন গুন্ডাদের মতো? দেখুন নেতামশাই, ভালোই যেতে দিন আমায়, নইলে জেলের ভাত খাওয়াবো আমি। ভুরু জোড়া টান টান করে তাকালো পরশ। এর মধ্যেই সিঁড়ি দিয়ে উঠে আসার আওয়াজ পেতেই দরজা খুলল। একজন উকিল, একজন বয়স্ক
ইমাম, পাবেল সহ আরও 3জন ছেলেকে দেখা গেল। কারো হাতে মিষ্টির প্যাকেট, কারো হাতে রেজিস্ট্রি পেপার, কারো হাতে ফাইল। ভেতরে ঢুকতে পাভেল চেয়ারগুলো এগিয়ে দিল ইমাম সহ উকিলকে বসার জন্য। কিছুক্ষণ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। কিছুটা হলেও তার মাথায় ঢুকেছে। তা পরশুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এসব নেতামশাই? গলার স্বরকে যথাসম্ভব নিচু করে শান্ত কণ্ঠে পরশ বলল। বিয়ে। আশ্চর্য হয়ে গেল স্পর্শী। এই লোক তাকে কিছু জিজ্ঞাসা না করেই এত সব আয়োজন করলো, তার সাথে কড়া ভাষায় কথা বলল, এই রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। মানে কি এসবে? তাকে কি সস্তা পেয়ে বসেছে? মুখে বলল। আমার অনুমতি নিয়েছেন আপনি? রাগটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। পরশের দাঁতে দাঁত চেপে বলল, তারপর ইমামের দিকে তাকিয়ে বলল। দরকার পড়েনি। বাখাড়া হয়ে গেল স্পর্শী। হাতের ফোনটা জোরে চেপে ধরে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি এসব বিয়ে টিয়ে কিছু করব না। এরই মধ্যে হাতের কবজিতে টান পড়ল তার। পিছু ফিরতেই দাবাং মার্কা এক থাপ্পড় পড়ল গালের উপর। স্পর্শী হতবাক হয়ে তাকিয়ে রইল। পুরো গালটা অবশ্যই শিরশির করছে, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। ভেতর থেকে সমস্ত রাগ, জেদ দলা পাকিয়ে ভয়ঙ্কর ভাষাগুলো গলার কাছে আস্তে নেভে গেল। মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারছে না। সে কিভাবে পারবে? ছোটবেলা থেকেই এমন সাহসহীন বড় হয়েছে সে। সেখানে একই লোকের কাছ থেকে পরপর দুদিন দুটো থাপ্পড় খাওয়া কি কম কথা? তাও আবার এমন ৮০ বডিওয়ালা পুরুষের। গলার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে নিজের আত্মসম্মানকে ধুয়ে মুছে বাইরে ফেলে ব্যথার তাড়ানো ঠোঁট উল্টে হু হু করে কেঁদে উঠল। পরশের রাগের সীমা পার হয়ে গেছে। নিজেকে ছন্নছাড়া লাগছে। এখানে বাইরে কেউ বলতে শুধুমাত্র উকিল আর ইমামই আসে। তাছাড়া যে দুজন আছে তারা দলের লোক। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে স্পর্শী গাল চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, প্রেম করতে ইচ্ছে করে, কিন্তু বিয়ে করতে এত আপত্তি? নষ্টামি করলে অন্যদের সাথে করতে আমাকে জড়িয়ে নিলে কেন? এখন ওই মন্ত্রীর ছেলেকে ভালো লেগে গিয়েছে, তাই না? খুব টাকাও আদা বুঝি। তোর কত টাকা চাই? হ্যাঁ। স্পর্শী মনে হচ্ছে গলার চাপার দাঁতগুলো সব ভেঙে পরশের হাতে এসেছে। পরশ ছাড়তেই পুনরায় ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তাহলে তখনকার ওই মজা করার জন্য নেতামশাই রেগেছে বুঝতে পেরে অভিমান জড়িত গলায় কান্না করতে করতে বলল, কিসের বিয়ে? কার সাথে বিয়ে? ভেঙে গেছে তো। আমি তো ওই ছেলেকে বলে দিয়েছি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি তো ব্যাস মজা করছিলাম আপনার সাথে, আর আপনি আবার আমার গায়ে হাত। সম্পূর্ণ করার আগে পরশের ধমকে গুটি গুটি পাকিয়ে ফেলল স্পর্শী। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলবি না। তুমি কি মনে করেছ আমি ঘাসের মুখ দিয়ে চলি? তোমাকে কালকে দেখতে আসবে না ওই মন্ত্রী। আর ছেলেকে তো একদম ঘরে উঠিয়ে বসে রেখেছ। একদম হাত ছাড়ার ইচ্ছা নাই বুঝি? তো শোভান ভাইয়ার বন্ধু বলে বাড়িতে আসে। পরশ নিজেকে সংযত করল। পুনরায় শান্ত গলায় বলল, মানলাম বিয়ে হবে না, কিন্তু আমাকে বিয়ে করতে কোথায় বিয়ে প্রবলেম তোমার? আমি তো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে চাইনি। এখন এখানে বিয়েটা হয়ে যাক, কেউ জানবে না। থেমে স্পর্শী গাল ধরে, আমি কোনো রিস্ক নিতে চাইছি না স্পর্শিয়া। ব্যাস রেজিস্ট্রিটা হয়ে যাক, তুমি সই করে দাও। সন্ধ্যার আগে তোমাকে বাড়িতে দিয়ে আসবো, কেউ জানবে না। আমি শুধু তোমায় নিয়ে রিস্ক নিতে চাইছি না। সবাই জোর করবে তোমায় পরবর্তীতে বিয়ে করানোর জন্য। স্পর্শিয়া নিচু হয়ে তাকিয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কি করা উচিত তার এখন? পরশ পুনরায় উকিলের দিকে তাকাতেই সে রেজিস্ট্রি পেপার হাতে দিল। স্পর্শীর কাছে পেপারটা দিয়ে বলল, এখানে সই করো। স্পর্শী চমকে কাগজের দিকে তাকালো। তারপর পরশের দিকে তাকিয়েই বলল, কোর্টকাবিন করছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সই করে দাও। স্পর্শী বার কয়েক চারিদিকে তাকালো। কি করা উচিত তার? পরশের দিকে তাকাতেই দেখলো এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাথাটা বারবার ঝুঁকে ইশারা করছে সই দিতে। করে দিলে সই। পরশ চকিতে দাঁড়ালো সোজা হয়ে। কাগজটা নিয়ে নিজেও সই করে দিল। হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তার। এরই মধ্যে পাভেল উঠে স্পর্শীর উদ্দেশ্যে বলল, সেই সাইন তো করলেই, শুধু শুধু এত নাটকের কোনো দরকার ছিল? মারটাও তো খাইতা না আগে রাজি হলে।
মুহূর্তে তীব্র অভিমান চিবুক শক্ত হয়ে গেল স্পর্শী। মুখটা থমথমে করে তাকিয়ে রইল অন্যদিকে। পরশ চোখ গরম করলো পাভিলের দিকে তাকিয়ে, তারপর ইমামের দিকে ইশারা করতেই সে বিয়ে পড়ানো শুরু করলো। কবুল বলার সময় আস্তেই স্পর্শের দিকে তাকিয়ে ইমাম বলল, কোনোরূপ সময় নষ্ট না করি থমথমে কণ্ঠে অন্যদিকে তাকালো স্পর্শী। অভিমানী সুরে বলে উঠল, কবুল কবুল কবুল। সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল কাজী। সে তো একবার বলতে বলেছে মাত্র। কিছু না বলে পরশের দিকে তাকাতেই সেও কবুল বলে দিল। ঠোঁট টিপে হেসে দিল পাভেল। তারপর পুনরায় বলে উঠল, বাবা, বাবুর আম্মুর কি আগে থেকেই অভিজ্ঞতা ছিল নাকি বিয়ের? একবার বলতেই 3বার বলে দিল। হেসে দিল বাকি সবাই। গাঢ় অভিমান নিয়ে রুম থেকে বেরিয়ে গেল স্পর্শী। সিঁড়ির কাছে আসতে পরশ বাধা দিল। আলগোছা হাত ধরে টেনে নিল নিজের কাছে। গালের উপর হাত বুলিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে? ব্যাস হয়ে গেল। সমস্ত রাগ উপড়ে গেল পরশের উপর। দুহাত দিয়ে নিজের সমস্ত ব্যথার শোধ নিতে পরশের বুকের উপর ওড়াধরা কিল মারতে লাগলো। মুখে বলল, আপনার সাহস হয় কিভাবে আমাকে মারার? সেই দিনও মেরেছেন, কিছু বলিনি, তাই বলে আজকেও মারবেন? আপনার আপনার বলার আগেই স্পর্শীর মাথাটা বুকে চেপে ধরল পরশ। বুক চিরে বের হয়ে এলো দীর্ঘশ্বাস। এ যেন বিশাল যুদ্ধের জয়ের উপহার। ঠোঁট দুটোকে উঁচু করে স্পর্শীর মাথায় ছোঁয়ালো। মুহূর্তেই 2 কদম দূরে সরে গিয়ে দাঁড়ালো। স্পর্শীর চোখ গরম করে বলল, দেখুন নেতা মশাই, একদম বাড়াবাড়ি করবে না। বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন আমার? পরশ সামান্য হক চুকিয়ে গেল। তারপর বলল, আর সব কিনলেও তোমার মাথা কেনার ইচ্ছা নেই আমার। ওটাকে তোমার কাছেই রাখো। পুরো মাথা ভর্তি গোবর ভরা। যখন যা ইচ্ছা তাই করো। যত সব শয়তানি বুদ্ধি, সব কিছু অন্যের ওপর ফলিয়ে আমাকে চালাও। কিরে ভাই, বিয়ের সাথে সাথে ঝগড়াও ওদেরকে তো বিদায় করবি? উপর থেকে দরজা ফাঁক করে পাভেল উকি দিয়ে দেখ বলল। পরশ আসছি বলে স্পর্শীর হাত ধরে পুনরায় রুমে এলো। সবাইকেই টাকা দিয়ে মিষ্টি খাইয়ে বিদায় করলো। যাওয়ার আগে সর্বাধনী বার্তা হিসাবে বিয়েটাকে গোপন রাখতে বলল। স্পর্শীর রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। সবাইকে বিদায় করে স্পর্শীর কাছে এসে দুষ্টুমি করে বলল, তুমি মিষ্টি খাবে না? অবশ্য তোমার জন্য স্পেশাল মিষ্টি রাখা আছে। স্পর্শী হক চুকিয়ে গেল। মনে পড়ল সেদিন জাব্বির ক্যাম্পাসের লাস্ট চুমোর কথা। মুহূর্তেই লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। দ্রুত মাথাটা নাড়িয়ে বলল, না না, আমি কোনো মিষ্টি খাবো না। পরশ হাসলো। পুনরায় ঠোঁট টেপে হেসে বলল, তুমি কি রে ভাবছ আমি তোমাকে চুমু দিতে চাইছি? ছি ছি স্পর্শিয়া, আমি একজন এমপি মানুষ। এ ধরনের কথা বা কাজ আমার সাথে কাজ মানায় না। তুমি বরাবর মাথায় এইসব দুষ্টমি বুদ্ধি নিয়ে চলো। থেমে বাইরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি, নইলে আমার সম্বন্ধী সাহেব কুরুক্ষেত্র বাদিয়ে ফেলবেন। সন্ধে 6টা। চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। গেটের সামনে যেতেই দারোয়ান চেঁচিয়ে উঠে বলল, আম্মা, আপনি কই আসছিলেন? সবাই তো খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছে। আমরা তো ভাবছি আপনি আড়াইয়া গেছেন। তাড়াতাড়ি ভিতরে যান। আপনি শোভাম বাবার খুব রাইগা গেছে। স্পর্শী চুপচাপ দারোয়ানের কথাগুলো শুনল। তারপর কিছু না বলে গেটের ভেতরে চলে গেল। দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সদর দরজায় দিয়ে ভেতরে ঢুকতে আরশি চেঁচিয়ে উঠল। আরশির কথা শোনা মাত্রই সোফায় চিন্তিত অবস্থায় বসে থাকা সকল মানুষগুলো দরজার দিকে তাকালো। অস্বস্তিতে পড়ে গেল স্পর্শী। বাড়ি আসতে আসতে যে সন্ধ্যায় আজান দিয়ে দেবে তা মোটেও বোঝা যায়নি। কোথায় ছিলে তুমি? শামসুল সর্দার শান্ত কণ্ঠে বললেন। স্পর্শী নিজেকে ধাতস্থ করে বলল, বাইরে ঘুরতে গেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছিলাম, খেয়াল ছিল না। আর আমি তো বলেই গিয়েছিলাম, এত চিন্তার কি আছে? শামসুল সর্দার ফোন হাতে নিয়ে শোভমকে কল করলেন। সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ হলো। স্পর্শিয়া বাড়িতে এসেছে, চিন্তার কিছু নেই, আর খুঁজতে হবে না। শোভম কি বলল তা শোনা গেল না। স্পর্শী সবাইকে পাশ কাটিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। শিকদার বাড়ি বসার রুমে সোফায় উল্টো হয়ে পা ঝুলিয়ে শুয়ে আছে পাভেল। পাশের সোফাতে পরশ ফোন কল করছে মনোযোগ সহকারে। পাভেল কতক্ষণ পর পর অসহায়ের মতো ভাইয়ের দিকে তাকে খোঁচাচ্ছে আর পরশ চোখ রাঙে থামাতে বলছেন। মহিউদ্দিন শিকদার উপর থেকে নিচে নেমে সোফায় বসলেন। হাফ চালেন পিয়াসার
উদ্দেশ্যে। চা দিয়ে যাও আমার। এরই মধ্যে গুটি গুটি পায়ে প্রেমাও নেমে এলো মায়ের উদ্দেশ্যে। সিঁড়িতে দাঁড়ায় বলল। পাভেল নিজেকে আর সামলাতে পারল না, দ্রুত বেগের শোয়া থেকে উঠে বসল। পরশের পাশে গিয়ে নিচু স্বরে বলল, তুই ভাবতে পারছিস টানা 1 ঘন্টা ধরে চুপ আছি আমি? একবার ভাবতেও কতটা কষ্ট হচ্ছে আমার। প্লিজ এমন করিস না, আমি আর লুকোতে পারবো না। আচ্ছা, আমি তো বাইরের থেকে কাউকে বলছি না, ব্যাস ঘরের আব্বু আম্মুকে বলবো। ওরা তো আর ঢাকঢোল পিটিয়ে তোর ক্ষতি চাইবে না। প্লিজ বলি, নইলে আর 5 মিনিট চুপ থাকলে আমার পেট ফেটে যাবে। পরশ পুনরায় চোখ রাঙালো। পাভেলের করুণ চাহিনি দেখে হতাশায় শ্বাস ফেলল। কোনো ক্ষণে যে এই পেট পাতলাটাকে নিয়ে বিয়ে করতে গিয়েছিল কে জানে। এই তোরা কি ফুসুর ফুসুর করছিস? পেছন থেকে চাই ট্রে নিয়ে আস্তে আস্তে পিয়াসা বলল। পাভেল নিজেকে সাজিয়ে কথাগুলো বলার জন্য উঠে দাঁড়ালো। এরই মধ্যে পরশ টেনে বসালো, নিজেকে ধাতস্থ করে বলল। তোর বলতে হবে না, আমি বলছি। পাভেল সম্মতি দিয়ে চুপচাপ বসলো। পিয়াসা ছেলে দুটোর দিকে তাকিয়ে বলল। কি রে, কি বলবি? পরশ নড়ে চড়ে বসলো। সে নিশ্চিত এ কথা শোনার পর শিকদার বাড়িতে ছোটোখাটো একটা ভূমিকম্প হয়ে যাবে। চায়ের কাপ হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলল। তুমি একটু বসো, আমি বলছি সব। পিয়াসা পুরো কুচকে তাকালেন। কি বলবে পরশ? পরক্ষণই স্বামীর দিকে তাকিয়ে বসলেন। পরশ লম্বা দম ফেল, বলল। আমি বিয়ে করে নিয়েছি। ছোটোখাটো একটা বাস পড়ল পিয়াসা। মহিউদ্দিনের মাথায় তারা যেন কথা বলতেই ভুলে গেছে। বাবা মাকে চুপ থাকতে দেখে পরশ আবারও বলল। বলেছিলাম না একটা মেয়েকে পছন্দ হয়েছে। স্পর্শিয়া ওর নাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাবেক সংসদ সদস্য শামসুল আঙ্কলের মেয়ে ও শোভাঙের বোন। বুঝতেই তো পারছো, ওরা আমার সাথে কখনোই নিজের বাড়ির মেয়েকে বিয়ে দিবে না। তার ওপর শোভাং বারবার স্পর্শিয়ার উপর বিয়ের চাপ দিচ্ছিল, তাই আজ বিকেলে কোর্ট কাবিন করে রেখেছে। বিশ্বাস করো, এত ঝামেলা না হলে কখনোই তোমাদের লুকিয়ে চুরিয়ে বিয়ে করতাম না। আর তাছাড়াও শুধুমাত্র বিয়েটাই তো করেছি। তোমাদের ইচ্ছে থাকলে আনুষ্ঠানিকভাবেও বিয়ে করাতে পারো, আমার কোনো আপত্তি নেই। পরশ প্রত্যেকটা কথার ফাঁকে ফাঁকে বাবা মায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা নির্বাক। পিয়াসার চোখ টলমল করছে পানিতে। কতক্ষণ পরপর নাক টানছে। পরশ আবারও বলল। আব্বু, তোমরা কিছু বলছো নাকি? যে মহিউদ্দিন দীর্ঘ শ্বাস ছাড়লেন, ছেলের দিকে তাকিয়ে বলেন। তোমার উপর ছোটবেলা থেকেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেইনি আমরা। যা মনে হয়েছে তাই করেছো, বাধা দেইনি। কারণ তুমি বুদ্ধিমান, নিজের বা আমাদের পরিবারের ওপর আঙ্গুল উঠুক এমন কাজ করনি। তাই তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করতে হয়নি আমাদের। চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। বিসিএস দেওয়ার পর কোথায় চাকরি করবে তা না, রাজনীতি নিয়ে মেতে আছো, নির্বাচনে দাঁড়াচ্ছ, জয়ীও হয়েছো, ভালো কথা। এখন আবার বিয়েও করেছো, তাও বিরোধী দলের নেতার বোনকে। ভেবেচিন্তে করেছো তো? পরশ বাবা, যাই করো না কেন, আমার শিক্ষা নিয়ে যেন কেউ কোনো আঙ্গুল না তোলে, আর না তো আমার পরিবারের ওপর কোনো বিপদ আসে, মনে রাখো। গটগট পায়ে হেঁটে রুমে গেলেন মহিউদ্দিন। পরশ নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সেদিকে। পিয়াসা এখনও সোফায় বসে নিচের দিকে তাকিয়ে আছে। পরশ তার উদ্দেশ্যে কিছু বলতেই তিনি অভিমানী কণ্ঠে বললেন। ভালো করেছিস বিয়ে করে, এখন বড় হয়েছিস, এমপি হয়েছিস, আমরা সিদ্ধান্ত নেওয়ার কি? বলেই তিনিও চলে গেলেন রুমের দিকে। প্রেমাও নীরব দর্শকের মতো কোনো কথা না বলেই চলে গেল। আর তার মধ্যে না দেখা গেল কোনো রাগ, আর না তো কোনো উত্তেজনা। পরশ হতাশ হয়ে পাভেলের দিকে চাইল। পাভেল আমতা আমতা করে বলল। আমার দোষ দিবি না, আমি তো ভালোই করেছি। এখন বলেছিস একটু রাগ করেছে, আবার ঠিক হয়ে যাবে। যদি অন্য কারোর কাছ থেকে শুনতো তখন কতটা কষ্ট পেত ভাবতে পারছিস? পরশ আর কিছু বলল না। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বাজে। পার্টি অফিসে যেতে হবে তাকে। গট পায়ে নেমে এলো বাড়ির বাইরে। পাভেলে ছুটে গেল ভাইয়ের পিছু পিছু। পিঠাপুলির আয়োজন মেতে উঠেছে সর্দার বাড়ি। নানান ডিজাইনে নানা রকমের নকশি পিঠা বানাচ্ছে বাড়ির গৃহিণীরা। স্পর্শীও তাদের সাথে বসে হাতে হাত লাগাচ্ছে। খুশিতে উপচে পড়ছে মুখের লাবণ্যতা। কখনো এসব না বানানো হলেও সবার সাথে হাতে হাত লাগাতে বেশ ভালোই লাগছে তার। কেউ বানাচ্ছে, কেউ ভাজছে, আর আশ্রিত ভাজা পিঠা ঠান্ডা করে বোনের মুখে
দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এমনই উৎসব মুখে রাতের পুরো আনন্দকে ভেস্তে দিয়ে বাসর ঘরে ঢুকলো শুভম সহ আরও 3টে ছেলে। গর্জন চালো স্পর্শী নাম ধরে চমকে রান্নাঘর থেকে বের হলো স্পর্শী, সাথে অন্যান্য মহিলারাও উকি দিল। শামসুল সর্দার ঘরে বসেছিলেন, ছেলের গর্জন শুনতে তিনিও বের হলেন রুম থেকে। শুভম সোফার সামনে আসতে রেগে কাঁচির টেবিলটাকে দুহাত দিয়ে ছুঁড়ে ফেলেন, হাতে ভীষণ নিষ্পিস করছে, পারছে না ঠাস ঠাস করে পরিস্থিতির গালে থাপ্পড় লাগাতে। তাকে বাইরে আসতে দেখেই শুভম চেঁচিয়ে বলল, বিকেলে কোথায় গেছিলে? চমকালো স্পর্শী আশেপাশে চোরা চোখে তাকিয়ে বলল, কতবার বলবো আপনাদের, বললাম তো ঘুরতে বেরিয়েছিলাম। তেড়ে আসলো শুভম স্পর্শীর দিকে। এরই মধ্যে শামসুল সর্দার হাঁক ছাড়লেন। কি সমস্যাটা কি তোমার? এভাবে তেরামি করছো কেন বাড়ির মধ্যে? শুভম বাবার দিকে তাকালো, রেগে চেঁচিয়ে বলল, আব্বু, আপনার মেয়ে ঘুরতে ঠিকই গিয়েছিল, তবে সেটা পরশের সাথে। ওর ব্যাগে করে পিরোজপুর সদর পর্যন্ত ঘুরে এসেছে। এরকম অসভ্য মেয়েকে কী করা উচিত আপনি বলুন? মাথা তুলতে পারছিলাম না আমি বাজারে, সবাই টিক্কারি মারছিল। আমায় বলছিল হেরে গিয়ে এখন বোনকে লেলিয়ে দিয়ে এমপির সাথে সম্পর্ক করতে চাইছি আমি। আপনার এই বেদব মেয়ের জন্য আমায় কথা শুনতে হবে কেন? জিজ্ঞেস করুন ওকে, বারণ করার পরেও কেন ও পরশের সাথে গিয়েছিল? বেহাইপনা করতে লজ্জা করে না? এত বড় মেয়ে, অথচ অন্য পুরুষের সাথে সারা দিন রাত চিপকে বসে থাকে। চরিত্র ঠিক করতে বলুন আপনার মেয়েকে। অপমানে নীল হয়ে গেল স্পর্শী। এই লোক তার চরিত্র তুলে কথা বলছে। রাগে যেতে এগিয়ে গেল শুভমের দিকে, চেঁচিয়ে বলে উঠল, কে আপনি? আমার চরিত্র তুলে কথা বলার সাহস কি করে হয় আপনার? কোন অধিকারে আমাকে এতগুলো কথা বলছেন? খবরদার, আমাকে এই বাড়ির মেয়ে বউদের সাথে গুলিয়ে ফেলবেন না, যে যখন যা ইচ্ছে করবেন আর মুখ বুজে সহ্য করব। জিভ টেনে ছিঁড়ে ফেলবো, নিজে ধোয়া তুলসী পাতা নাকি? গিয়েছিলাম আমি পরশ শিকদারের সাথে পুরো বিকাল কাটিয়ে এসেছি। সারা সদর তার বাইকে করে ঘুরে এসেছি। তো তাতে কি হয়েছে? আমি আমার স্বামীর সাথে সারা বিকেল কেন সারা জীবন কাটাতেও আপনাদের কি অধিকার দেখাচ্ছেন? খুব দরদ উতলে পড়ছে না আমার প্রতি বাড়ির মেয়ে? বাড়ির সম্মান যাবে তো এতদিন কোথায় ছিল এই সম্মান? যখন ছোটবেলা থেকে বাড়ির বাহিরে ছিলাম তখন মনে পড়েনি? যখন গত 3টা বছর ধরে হোস্টেলে পড়ে আছি তখন মনে হয়নি? বাড়ির মেয়ে হোস্টেলে থাকবে কেন? হোস্টেলে আমি কোথায় থাকি, কি করি, আদৌ রাতে ফিরি কিনা, নাকি বাহিরে ছেলেদের সাথে আড্ডা দেই, এইসব কখনো খোঁজ নিয়ে জেনেছেন আপনারা? আজ যেই আপনাদের বিরোধী কারোর সাথে সম্পর্কে জড়ালাম অমনি বাড়ির মেয়ে হয়ে গেলাম। থেমে শামসুল সর্দারের দিকে তাকিয়ে, মাসের শেষে 15,000 টাকা দিয়েই দায়িত্ব পালন করা যায় না। যদি সামর্থ্য থাকতো না তাহলে কবেই ওই টাকা ছুঁড়ে এই বাড়ির চৌকাঠে ফেলে যেতাম। লম্বা দম নিল স্পর্শী। বাড়ির সবার মুখ থমকে আছে। নিজেকে সংযত করে শান্ত গলায় বলল, আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি কাউকে দেইনি। আমার না আছে ভাই আর না আছে বাবা। আমাকে আমার মতো থাকতে দিন। এতদিন পর এসেছি, থাকতে বলেছেন তাই থাকছি। তার মানে এটা নয় আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করবেন আপনারা। চেঁচিয়ে উঠল শুভম, হেসে দিয়ে বলল, তোমার কি মনে হয় ওই জানোয়ারটা তোমায় নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে? আদৌ বিয়ে করেছে তো, নাকি কোনো এগ্রিমেন্ট পেপার ছিল? আরে ওকে আমি চিনি না। আবার কদিন পর ভোগ শেষ হয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবে, তখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর উপায় থাকবে না তোমার। নষ্ট মেয়ে কোথাকার। দাঁতে দাঁত পিষে বলল। রাগে সারা শরীর থরথর করে করছে পড়ছে। তাকে নষ্ট বলল, অথচ বাড়ির সবাই নিশ্চুপ। এই মুহূর্তে ইচ্ছে করছে এ বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু অচেনা জায়গায় এত রাতে কোথায় যাবে সে? রাগে যেতে হাতে পা থরথর করে কাঁপছে। দ্রুত পায়ে ছুটে গেল রুমের দিকে। ব্যাগটা গোছানোই ছিল। ট্রলি হাতে নিয়ে সদর দরজা দিয়ে সোজা বাইরে বের হলো। পেছনে বাড়ির মহিলারাও সহ শ্যামসুলও আটকানোর চেষ্টা করলো, কিন্তু স্পর্শী কারো কথাই কানে নিল না। শুভম তেড়ে গিয়ে স্পর্শীর হাত ধরল, টেনে হিচড়ে রুমে নিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল।
বাক্যুত্ব হয়ে গেল স্পর্শী। কেউ তার উপর জোর জুলুম করছে, এটা যেন মানতেই দম বন্ধ হয়ে যাচ্ছে। হাতের ফোনটা নিয়ে কাপা হাতে কারো নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই দাঁতে দাঁত চেপে বলল, খুব বেশি অধিকার ফলানোর জন্য বিয়ে করেছিলেন না তো ফলার নিজের অধিকার। সময় মাত্র 20 মিনিট। এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে আপনি নিজে এসে নিয়ে যাবেন, আর না হলে আমি কিন্তু রাগের বশে কিছু একটা করে বসবো নেতা মশাই। রাত 9:30। দলের বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে গোপন বৈঠকে বসেছিল পরশ। এর মধ্যে স্পর্শীর ফোন পেতেই অবাক হয়ে রিসিভ করেছিল। ওপাশ থেকে তার বলা হুমকি স্বরূপ কথাগুলো শুনতেই পুরো কুঁচকে ফেলল। স্পর্শীর গলা কাঁপছিল, ভীষণ রেগেছিল। কণ্ঠ শুনতেই বোঝা যাচ্ছিল খুব কষ্ট করে কান্না আটকে রাখতে চাইছিল। সামনে তাকিয়ে দেখলো সবাই তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। তোয়াক্কা করল না পরশের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, স্পর্শিয়া, কি হয়েছে? কান্নায় ঠোঁট ভেঙে আসছে স্পর্শী। তাও নিজেকে সামলালো। কণ্ঠ সামান্য তেজ এনে বলল, আপনি আসবেন কি না? ওইদিকে যে কিছু একটা হয়েছে সেটা বুঝে গেল পরশ। ছোট্ট করে বলল, আসছি। ফোন কেটে দিল পরশ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে। আজকের মিটিংয়ে এখানেই ক্যান্সেল। আগামীতে সময় করে আপনাদেরকে খবর দেওয়া হবে। এরপর পাফেলের উদ্দেশ্যে বলল, কমিশনার সাহেবকে কল দে, এক্ষুনি সর্দার বাড়িতে যেতে হবে। আর হ্যাঁ, রেজিস্ট্রি পেপারটাও সাথে রাখিস। পাফেল আর দ্বিমত করেনি। ফোন হাতে বেরিয়ে গেল রুমের বাইরে। চেয়ারে গা এলিয়ে দিল পরশ। চাইলেও সে নিজে গিয়ে স্পর্শীকে নিয়ে আসতে পারে, এতে প্রমাণ পুলিশ কিছুরই দরকার ছিল না। কিন্তু সেটা বর্তমানে তার সাথে মানানসই হবে না। বিরোধী পক্ষের লোকেরা বিভিন্নভাবে তার দোষ ধরার জন্য খুঁত পেতে রয়েছে। তেমন কোনো ক্ষতি করতে না পারলেও সম্মানের যে আঘাত লাগবে সেটাই অনেক বড় বিষয়। এমনিতেও বাবা বিয়েটা নিয়ে বেশ ঘাবড়ে আছে। অলরেডি 20 মিনিট হয়ে গেছে। যত সময় যাচ্ছে স্পর্শী তত রাগ বাড়ছে। আচ্ছা সে তো বলল নেতামশাই 20 মিনিটের মধ্যে না এলে কিছু একটা করে বসবে, কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে সে কি করবে? সুসাইড? ভাবতেই হাসি পাচ্ছে স্পর্শী। সে করবে সুসাইড, তাও এই সামান্য কিছু ব্যাপারের জন্য? তার জীবনে কি এত সস্তা নাকি? পুনরায় চিন্তিত মুখে চারিদিকে তাকালো। সারা শরীর বড্ড নিষ্পিস করছে। সমস্ত রাগ নিয়ে পড়েছে নেতামশাইয়ের উপর। এখনও কেন আসছে না? বার কয়েক দরজার উপর ধাক্কা দিল স্পর্শী, কিন্তু ওপাশ থেকে কেউ খুলল না। রাগে যেতে রুমের মধ্যে ছুটে এলো। সারা রুম এখন তার রাগের তাণ্ডব চালাবে। টেবিলের ওপর চোখ যেতেই সমস্ত রাগ পারে হয়ে গেল। বাচ্চা মেয়েটা কি সুন্দর করে পুরো ঘরটা পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে। চারপাশটা কি সুন্দর গোছানো। এখন রাগের বশে এগুলো ভাঙলে নিশ্চয়ই আসে খুব কষ্ট পাবে। না, এসব ভাঙাচোরা বন্ধ। সোফায় নির্জুম হয়ে বসে আছে শুভ। এই মুহূর্তে রাগ কিছুটা কমছে, কেননা আরাফ পড়ে দিয়েছে। স্পর্শী 10টা বিয়ে হলেও তার কোনো সমস্যা নেই। সে বিয়ে করবে। শামসুল সর্দার দূরেই বসে ভাবনায় নিম্নজিত বিয়ে হয়েছে যেন। আরাফের কেন এত তাড়া? নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে তাদের কাছে, কিন্তু কি সেটা? শুভমের মোর মেজাজ ভীষণ খারাপ দেখে এই ব্যাপারে তিনি আর কথা বললেন না। যা বলার সকালে বলবে। এরই মধ্যে বাড়ির সামনে থেকে গাড়ির হর্ন বাজল, সাথে লোকজনের আওয়াজও। চমকে উঠল স্পর্শী। এই বুঝি তার নেতামশাই এসে গেছে। সোফা থেকে উঠে বাড়ির সদর দরজায় গেল শুভম। গেটের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ। পরপর 5টা মাইক্রোফ এবং শখানেক মোটর সাইকেল থামল সর্দার বাড়ির গেটের সামনে। পরশ বিয়ে করেছে, তাও সর্দার বাড়ির বড় মেয়েকে। এ কথা শোনা মাত্রই দলের বাকি সবাই রওনা দিয়েছে তার সাথে। সামান্য কোথাও জনসভা থাকলেও পরশ শিকদার বাড়ির সামনে ও পেছনে তাকে গার্ড দেওয়ার জন্য দলের তরুণ যুবকরা শতখানিক মোটর সাইকেল নিয়ে রেডি থাকে। দারোয়ান গেট খুলতেই চঞ্চল পায়ে ভেতরে চলে যায় পরশ, সাথে কমিশনার সহ তার ফোর্স কিছু পুলিশ। পরশের বডিগার্ড পাপেল সহ দলের ছেলেরা সদর দরজার সামনে আসতেই পরশের ইশারায় সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। শুধুমাত্র কমিশনার পাভেল, পরশ ও 2জন বডিগার্ড ঢুকলো বাড়ির মধ্যে। পরশকে দেখেই হেরে যাওয়ার ব্যথাটা আরও মাথা চাড়া দিয়ে উঠল শুভমের। কমিশনার এবং পুলিশ থেকে নিজেকে যথাসম্ভব সামলে রাখলো।
শামসুল সর্দার বেশ আত্মীয়তার সহিত তাদের সবাই বসতে দিলেন এবং মহিলাদের হুকুম দিলেন নাস্তার জন্য। শামসুল সর্দার পরশের দিকে একবার চাইলেন। সবাই বসে পায়ের উপর পা তুলে বেশ দাম্ভিকতার সাথে বসেছে সে। টকবকে এই তরুণ যুবককে দেখে নিজের যুবক বয়সীর ছবি ভেসে উঠল। শুভম কিছু বলে উঠতে শামসুল সর্দার ইশারায় দিলেন থামানোর জন্য। তারপর নিজে কমিশনার দিকে তাকিয়ে বললেন, হঠাৎ এই সময় আসলে যে কমিশনার সাহেব, কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝি? নড়ে চড়ে বসলেন কমিশনার। বললেন, তেতে উঠল শুভম, দাঁতে দাঁত চেপে বলল, স্ত্রী মানে কি? হ্যাঁ, কখন বিয়ে হলো আমার বোনের? হলে আপনারা জানতেন না? নুয়ে পড়ল কমিশনার। সত্যিই তো, সে কিছু জানে না, এমনকি কেউ কিছু জানে না। পরশ শান্ত ভঙ্গিতে শ্যামসুলের দিকে তাকালো, তারপর বলল, স্পর্শিয়া কোথায় আঙ্কেল? চমকে উঠল স্পর্শী। দরজার উপর হেলান দিয়ে কান পাততেছিল সে। পরশের কণ্ঠস্বর শুনতে চেঁচিয়ে উঠে বলল, নেতামশাই, আমি এখানে একদম কোনার রুমে। চৌকিতে চাইল পরশ, কেননা রুমের তো দরজা বন্ধ, তাহলে কি স্পর্শিয়াকে আটকে রাখা হয়েছে? নিমিষেই মাথা গরম হয়ে গেল তার। সোফা থেকে উঠে গট গট পায়ে সোজা রুমের সামনে গেল। তালাবদ্ধ নয়, তবে চিটকানি লাগানো। আস্তে হাতে দরজা খুলতে হকচকে গেল স্পর্শী। এত তাড়াতাড়ি দরজা খোলা হবে ভাবেনি সে। তাই তো দরজার সাথে একদম লেপ্টে কান পেতেছিল বাইরের কথায়। পরশকে দেখে মাত্রই পাশ থেকে ফোন আর ট্রলি হাতে নিল। পরশ এক হাত দিয়ে ট্রলি নিয়ে অন্য হাতে দিয়ে স্পর্শীর হাত ধরে বাইরে চলে আসলো। শামসুল সর্দার এখনও শুভমের হাত ধরে চেপে রেখেছে। পরশকে তখন উঠতে দেখেই সেও ছুটতে চেয়েছিল তার পিছু পিছু। হয়তো হাতাহাতি হয়ে যেত দুজনের মধ্যে। সেই ভয়ে তিনি ছেলেকে আটকান। বসার ঘরে পরশ এসে কণ্ঠে গম্ভীর্যতা এনে বলল, সম্পর্কটা স্বাভাবিকভাবে পরিপূর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের জন্য অস্বাভাবিক ঘটনা ঘটাতে বাধ্য হলাম। আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম, আসি। বলি গট গট পায়ে বেরিয়ে যেতে লাগলো। এরই মধ্যে শামসুল সর্দার তেজি স্বরে বলল, তুমি যে ওকে বিয়ে করছো তার প্রমাণ কি? কোন সাহসে আমার বাড়িতে এসে আমারই সামনে আমারই মেয়ের হাত ধরে বের করে নিয়ে যাচ্ছ? পরশ পিছু চাইল। পাভেলকে ইশারা করতেই সেই রেজিস্ট্রি পেপার কমিশনারের হাতে দিল। পেপারে চোখ বোলাতেই আটকে উঠলেন কমিশনার। শুভমের দিকে তাকিয়ে তেজি সুরে বললেন, চমকে তাকালো শুভম। কমিশনারের হাত থেকে টেনে নিয়ে গেল কাগজ। চোখ বোলাতেই আশ্চর্য হয়ে গেল। অবিকল তার স্বাক্ষর, তবে এটা যে নকল সই সে বিষয়ে নিশ্চিত। পরশ নিজেও চমকালো। পাফিলের দিকে তাকাতেই দেখলো সে তার দিকে দাঁত খেলিয়ে তাকিয়ে রয়েছে। দীর্ঘশ্বাস ফেললো পরশ। এসবের কি খুব দরকার ছিল? শুধু শুধু ঝামেলা। শামসুল সর্দার আর কিছু বললেন না। কী বা বলবেন তিনি? সাবালিকা মেয়ে, তার উপর বিয়েও হয়ে গেছে। এক্ষেত্রে কি করতে পারেন তিনি? মেয়েটা তো নিজেই তেরা। বাধা দিতে গেলে সবার সামনে যদি তেরাবি করে বসে, তাহলে যে মান সম্মান যা ছিল তাও থাকবে না। সবার সামনে থেকে পুনরায় স্পর্শীর হাত ধরল পরশ। সামনে এগোতেই হাতে টান পড়তে পিছু চাইল। স্পর্শী হাত ছিটকে কঠিন চোখে পরশের দিকে তাকিয়ে রইল। থমথমে মুখে বলল, আমার চোখ আছে দেখার জন্য, হাঁটার জন্য পা আছে, আমি নিজেই যেতে পারবো। থেমে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে থাপ্পড় মেরেছিলেন না? ভুলেও হাত ধরার চেষ্টাও করবেন না, একদম মুচড়ে দিব হাত। অবাক হয়ে তাকিয়ে রইল পরশ। এতটা তেরা কিভাবে হয়? মাথায় যখন যা আসে তখনই করে ফেলে। এক্ষুনি তো ঠিক ছিল, এরই মধ্যে আবার ভূত চেপে বসলো। নিচের দিকে তাকিয়ে হতাশা শ্বাস ফেলল পরশ। স্পর্শী অলরেডি সামনে হেঁটে গেছে। পরশও বেরিয়ে গেল। আর পাভেল, সে তো পুনরায় হতাশা সুরে টেনে ভাইয়ের কানের কাছে গিয়ে বলল, একে কিভাবে সামলাবি ভাই? সিকদার মহলের সামনেই গাড়িগুলো থামলো। একেবারে স্পর্শীকে ঘরে উঠিয়ে তারপরেই বিদায় নেবেন কমিশনার সাহেব। গাড়ি থেকে বের হতেই অস্বস্তিতে নুয়ে রইল স্পর্শী। অচেনা জায়গা, অচেনা মানুষ, আদৌ পারবে তো সবার মনে রাখতে? পরশ তাকে ফেলে সামনের দিকে হেঁটে গেল। আহম্মক বনে গেল স্পর্শিয়া। দ্রুত পায়ে গিয়ে পরশের পাশে বিড়াল ছানার মতো গুটি গুটি পাকিয়ে হাঁটতে লাগলো। এক পর্যায়ে নিচে থেকে পরশের ডান হাতটা আলতোভাবে ধরল। মুহূর্তেই দাঁড়িয়ে পড়ল পরশ। স্পর্শীর দিকে ভুরু কুচকে তাকাতেই বলল, আমার কেমন কেমন জানি লাগছে।
পরশ আসলো, তারপর তপস্বীর হাত থেকে আলগোচা নিজের হাতটা ছাড়ালো, বলল, একই, তোমার চোখ আছে, পাও আছে, আমাকে ধরার কোনো প্রয়োজন তো নেই, যাও সামনে যাও। মুহূর্তে চুপসে গেল স্পর্শী। সে তো রাগের মাথায় বলেছিল, তাই বলে এখানে এমন করে। কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দেয় পিয়াসা। সামনে পরশের পাশে অচেনা মেয়েটিকে দেখেই চমকে ওঠে। আশেপাশে ছেলে পেলের অভাব নেই, পুলিশও আছে। কিছু হয়েছে বুঝে ওঠার আগেই পাফের দ্রুত পায়ে ঘরে ঢুকে মাকে একপাশে নিয়ে বলে, আম্মু, ওটা ভাইয়ের বউ। প্লিজ তুমি এত লোকের সামনে টিক্সমেস করো না, বকো না, বকো মারো যাই করো, সবাই আগে যাক তারপর। পিয়াসা সামান্য আশায়িত হলো। তারপর সবাই নষ্ট না করেই রান্নাঘরে ছুটল। দুবাই নেই, মোমবাতি সহ বাদিক সমস্ত জিনিস নিয়ে সাজিয়ে আনলেন বরণ ডালা। তারপর দ্রুত পায়ে ছুটে এলেন সদ্যর দরজার সামনে। মাকে ডালা হাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল পরশ। সে ভেবেছিল এক্ষুনি ঝুঁকে কেঁদে কুটে বন্যা বইয়ে দেবে। বরণের পালা শেষ হতেই রান্নাঘরে ছুটল পিয়াসা। আপাতত দ্রুত হাতে নাস্তা দিয়ে বিদায় করলো কমিশনারকে। বাইরের দলের বাদবাকি ছেলেপেলেরা রয়েছে, এত লোককে তো আর ঘরে এনে হুট করে নাস্তা করানো যায় না। সকলকে বিদায় করতেই পরশ পাভেলকে টাকা দিয়ে বলল বাকি সবাইকে বাজারে নিয়ে মিষ্টি খাওয়াতে। রাত 11টা। বেশ চিন্তিত মুখে বসে আছে মহিউদ্দিন শিকদার। পাশেই তার ভাই সহ স্ত্রী বসে আছে। পিয়াসা ফুপিয়ে উঠে বললেন, বউ যখন বাড়িতে নিয়ে আসবি তখন সন্ধ্যাবেলায় বললে কি হতো? বিয়েও একা করলি, বউ একা গিয়ে নিয়ে আসলি, আমরা তো কেউ না। আহ প্রিয়া, থামবে তুমি? মহিউদ্দিন শিকদার বললেন। তারপর পরশুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হুট করে এই ঘটনা ঘটানোর কারণ কি? বাবার দিকে তাকে শান্ত স্বরে পরশ বলল, শোভাং ওকে ঘরে আটকে রেখেছিল, বিয়ের কথা চলছিল, আমি কোনো রিস্ক নিতে চাইনি, তাই হুট করে এমন কাজ করতে হলো। থেমে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, এখন বিয়ে করেছি বলে কাঁদছো কেন? মেয়ে কি পছন্দ হয়নি? পিয়াসা রেগে বললেন, এটা কোনো বিয়ের মধ্যে পড়ে? কোনো অনুষ্ঠান নাই, মানুষজন নাই, আত্মীয় স্বজন জানে না, এমনকি আমরাও জানি না। আমি কি তোমাদের অনুষ্ঠান করতে বারণ করেছি? শান্ত স্বরে বলল পরশ। মহিউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তাহলে ওই কথাই রইল, আগামীকাল ছোটোখাটো একটু আয়োজন, ঘরোয়াভাবে বিয়েটা হবে, তারপর না হয় সময় করে বড় করে অনুষ্ঠান করব। রাজি হয়ে গেলেন পিয়াসা। তারপর চলে গেলেন রান্নাঘরে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখনও কারো খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। খাবার টেবিলে সবার খাবার বেড়ে একটা প্লেটে হাতে নিয়ে উপরে চললেন। পাভেল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কার জন্য? পিয়াসা এখনও স্পর্শিয়া নাম জানে না, সেভাবে কথা বলার সুযোগই হয়নি। সন্ধ্যার পরশ নাম বললেও খেয়াল করে শোনেনি, তাই উপরের দিকে তাকিয়ে বলল, নতুন বইয়ের জন্য ওকে পেমার রুমে রেখে এসেছি। কেন? প্রমার রুমে কেন? ভাইয়ার রুম রাখতে কি সমস্যা? দাঁত কিরমির করে পিয়াসা বললেন, তোর অত মাথা ঘামাতে হবে না, আগে কাল ভালো মতো বিয়েটা হোক, তারপর ও ঘরে যাবে। তার আগে দেখা করারও দরকার নেই। একদম বাড়াবাড়ি করবি না, আমার কথার যেন একটু নড়চড় না হয়, বলে দিলাম। থ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল পরশ। সে তো ভেবেছিল স্পর্শী তার রুমেই থাকবে। মাথায় নুয়ে হতাশায় শ্বাস ফেলে প্লেট হাতে বোলাতে বিড়বিড় করে বলল, আশ্চর্য, সব নিয়ম কানুন আমার বেলাতেই হয়। হতাশা সুর টেনে পরশ মাথায় হাত বুলিয়ে পা ফেললে বলে উঠল, দেখেছিস এমপি হওয়ার পত্র প্রস্তুতি কত? আজ সাধারণ জনগণ হলে নিজের বউকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা আটকে দিত। টানা 4-5টা দিন ধরে রুম আটকে হরতাল চালাতো। 5 দিন ধরে রুমে আটকে হরতাল চালাতে আফসোস, এখন আর পারছিস না। তাহলে যে নিজের পেস্টিজ বলে মিডিয়ার হাতে কানামাছি খেলবে।